আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা। আশা করি সবাই ভালো আছেন। শিখবে সবাইয়ের পক্ষ থেকে আমি মিনহাজ ফয়সাল। আজকের এই লাইভ ক্লাসে আছি আপনাদের সাথে। আমি একটু ওয়েট করতেছি আপনাদের কয়েকজন স্টুডেন্ট হচ্ছে জয়েন করার জন্য। কয়েকজন স্টুডেন্ট জয়েন করুক, ইনশাআল্লাহ তারপরে আমি আমার ক্লাসটা শুরু করে দিব। আজকের এই লাইভ সেশনের টপিক এবং আমরা কি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো খুব শর্টলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে ভাইয়ারা পুরা যারা যারা লাইভে জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দেন। সো ফার আমরা তো ইনশাআল্লাহ শিখবই। আমাদের মতন যারা আছেন, যারা আরো এগুলো শেখার জন্য ওয়েব টেকনোলজি, ওয়েবের যে বিষয়াদি, ওয়েবের হাউ ইট ওয়ার্কস, ওয়েব কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়গুলো যাদের জানার আগ্রহ আছে তারা যাতে খুব ইজিলি এগুলো গ্র্যাব করতে পারে। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি আশা করি লাইভটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু অডিয়েন্সও আপনারা জয়েন করেছেন, কিছু স্টুডেন্টস জয়েন করেছেন। ভাইয়ার আপুরা যারা যারা জয়েন করেছি লাইভটা আমরা শেয়ার করে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমিও লাইভটা শেয়ার করে দিয়ে আসতেছি। একটু ওয়েট করেন প্লিজ। ওকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে লাইভটা শেয়ার হয়েছে। লাইভটা আমাদের পেজে শিখবে সবাই ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমিও আমার প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিয়েছি, যাতে করে আমরা যারা আছি, যারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্ন দেখতেছি তাদের যাতে একটু হলেও উপকার হয়। ভাইয়েরা আপুরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনারা। ওকে, দেরি না করে আসেন আমরা আমাদের লাইভটা বা লাইভের ক্লাসের যে টপিকটা সেটা শুরু করে দিই। আমি আবার একটু আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে দিচ্ছি, আমার পরিচিতি, আমার পরিচয় এগুলো একটু দিচ্ছি। শিখবে সবাইয়ের পক্ষ থেকে আজকে আমি মিনহাজ ফয়সাল আসি আপনাদের সামনে। আমাদের লাইভের টপিক কি? আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা বা রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে কাজ করে সেই বিষয়গুলো জানা, সেই রেসপন্সিভ লেআউটের সম্পর্কে হচ্ছে আইডিয়া নেওয়া। আর এই যে ওয়েবসাইট যে আমরা রেসপন্সিভ করব একবারে এইচটিএমএল এবং সিএসএস এর সাহায্যে, এবং এইখানে আমরা যেই কনসেপ্টটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব সেটা হচ্ছে কি মিডিয়া কোয়েরি বা ব্রেক পয়েন্ট। আপনারা অনেকেই এই মিডিয়া কোয়েরি বা ব্রেক পয়েন্ট বা ওয়েবসাইটের লেআউটের সাথে পরিচিত, আবার অনেকেই এটার সাথে হচ্ছে মানে এটার সাথে ভালো পরিচয় নাই আপনাদের। এটা এমন একটা কনসেপ্ট, এটা এমন একটা পার্ট যেটার সাথে আপনি যদি ক্লিয়ারলি নিজেকে খাপ খাওয়াই নিতে না পারেন, আপনি নিজেই কিন্তু হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। সো একটা ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপে একবারে ইনিশিয়াল, একবারে স্টার্ট আপ বা একবারে প্রথম দিকে যেই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেই পার্টটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে আজকের এই ক্লাসের এই টপিকটা। ওকে, আমরা এসটিএমএল সিএসএস দিয়ে একটা লেআউট তৈরি করব এবং লেআউট তৈরি করে সেই লেআউটটাকে আমরা ব্রেক পয়েন্ট বা মিডিয়া কোয়েরি ব্যবহার করে কিভাবে কন্ট্রোল করব বা ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আমি আমার স্ক্রিন সাইজটা একটু শেয়ার করে দিই। আশা করি আপনারা এখন আমার স্ক্রিন সাইজটা দেখতে পারবেন। প্লিজ আমাকে একটু জানাবেন আমার কি বলে স্ক্রিন সাইজটা আপনারা মানে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি স্ক্রিনটা শেয়ার করে দিছি, স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আশা করি স্ক্রিনটাও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আপনারা আপনাদের যদি আজকে ক্লাসে কোনো কুয়েরি থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কুয়েরি বা কমেন্টগুলো আপনারা জানাবেন আমাকে। আমি চেষ্টা করব ক্লাসের শেষে বা ক্লাসের মাঝখানের দিকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আপনাদেরকে আমি উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। ওকে, ভাইয়েরা পুরো পিসির স্ক্রিন দেখতে পাচ্ছেন। চলেন আমরা আমাদের টপিকটা শুরু করি। আমি ছোট্ট একটা নোট রাখছি এখানে আজকে আমাদের যে লাইভ ক্লাসটা সেই টপিকে। আমি আমার ইন্ট্রোটা একটু আবার দিচ্ছি। শিখবে সবার পক্ষ থেকে আমি মিনহাজ ফয়সাল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর, লিড মেন্টর এবং হেড অফ সাপোর্ট বর্তমানে কাজ করছি। আমি শিখবে সবাইতে অলমোস্ট এটা আমার হচ্ছে 7 to 8 ইয়ার্স হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। আল্লাহ তাআলার উপরে শুকরিয়া। সো আমরা আজকের ক্লাসে ওয়েবসাইটের যে লেআউটের পার্টটা সেগুলো নিয়ে আলোচনা করব এবং ব্রেক পয়েন্ট বা মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করব। ওই কথাগুলোই এখানে বলা। সো আমরা একটা ইমেজ নিব। আসলে কন্টেন্ট ক্রিয়েট তো করতে পারবেন আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো সবাই। বাট আমরা এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস দিব না। আমরা এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস না দিয়ে আমরা কাইন্ড অফ আমাদের ফোকাসটা থাকবে আমাদের যে ওয়েবসাইটের যে লেআউটটা থাকবে সেইটার দিকে। সো একটা ইমেজ থাকবে। এই যে ইমেজটাকে আমরা ধরেন ধরেন আটটা হচ্ছে ইমেজ থাকবে। স্ক্রিন অনুপাতে ৮টা ইমেজ থাকবে। এটাকে বিভিন্ন স্ক্রিন অনুপাতে আমরা এটাকে কি করবো, এটাকে ম্যানেজ করবো। সো আমাদের বিভিন্ন স্ক্রিন অনুপাতে একটা লেআউট কিভাবে মেনটেন করতে হয় সেই পার্টটা দিয়ে আমরা আইডিয়া নিব। কন্টেন্টগুলোকে আমরা ঠিক মতন ম্যানেজ করার জন্য
কনটেন্টগুলোকে ঠিক মতন ম্যানেজ করার জন্য অবশ্যই আমরা আরেকটা বিষয়ের হেল্প নিব, আরেকটা বিষয়ের সহায়তা নিব, সেটা হচ্ছে র্যাপার বা কন্টেইনার। এবং তার পাশাপাশি আমাদেরকে ওয়েবসাইটের লেআউটটা ঠিক মতন মেনটেন করতে গেলে অবশ্যই স্ক্রিন সাইজের সাথে পরিচিত হইতে হবে, না হলে আমরা কাজ করতে পারবো না। এবং ফাইনালি আমাদের ব্রেক পয়েন্ট বা মিডিয়া কোয়েরির যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আমরা কাজ করবো। চলেন আমরা একটু ওয়েবসাইটের আমরা তো ওয়েবসাইটটা তৈরি করবো, তার আগে আমাদের ফাইল ফোল্ডারগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। আমরা যদি দেখতে যাই, এইখানে আমি অলরেডি একটা ফাইল ফোল্ডার তৈরি করে রাখছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা আমাদের প্রজেক্টের ফাইল ফোল্ডার, index.html একটা ফাইল আছে, যেটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ। জেএস ফোল্ডারের ভেতরে আমরা হচ্ছে script.js রাখছি। আর হচ্ছে অন্য অন্য ফাইলগুলো ইগনোর করে যান, যে নামগুলো বলতেছি সেগুলো খেয়াল রাখেন। এখানে আমাদের আমাদের একটা ইমেজ আছে, স্যাম্পল ইমেজ। আর সিএসএস ফোল্ডার আমরা style.css হচ্ছে ফাইল নিছি, এবং তার সাথে নিছি হচ্ছে media.css নামে আরেকটা ফাইল। style.css এ আমাদের ওয়েবসাইটের লেআউট কেমন হবে, আমরা একটা স্ক্রিন ধরে বেজ লেআউটটা করে যাব, মেইন লেআউটটা করে যাব। পরবর্তীতে সেই লেআউটটাকে আমরা সুন্দর করে স্ক্রিন অনুপাতে উপস্থাপন করার জন্য আবার media.css এ আমরা মিডিয়া কোয়েরির সাহায্যে আমরা আমাদের লেআউটটাকে মেইনটেইন করব। প্রথমে আমি এখানে একটা সেকশন দিব, ধরেন এটা পুরোটা আমার একটা সেকশন। জাস্ট একটা সিমেটিক মার্কআপ নিচ্ছি, ধরেন এটা হচ্ছে ইমেজেস নামে একটা সেকশন। এই সেকশনে আমার কাজই হবে হচ্ছে ইমেজ নিয়ে, আর কিচ্ছু না, খালি ইমেজই আমি লেআউটটাকে সুন্দর করে সাজাবো। সো ইমেজেস এই কি বলে লেআউটটা ইমেজেস এই সেকশনের ভেতরে আমার এখানে একটা র্যাপার নিতে হবে, কন্টেইনার, CONTAINER। এই র্যাপার কিভাবে কাজ করে, এটা কেন নিলাম, আসেন এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা একটু এখান থেকে দেখা শুরু করি। আমাদের ওয়েবসাইটের লেআউট যদি আমরা তৈরি করতে চাই, সিএসএস আমাদেরকে তিনটা আমাদেরকে কি বলে টুলস আমাদেরকে প্রোভাইড করতেছে, 3 রকমের 3টা সিস্টেম আমাদেরকে প্রোভাইড করতেছে, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা তৈরি করতে পারবো। সো একটা লেআউট সিস্টেম হচ্ছে ফ্লোট সিস্টেম, একটা হচ্ছে গ্রিড সিস্টেম, একটা হচ্ছে ফ্লেক্স সিস্টেম। সো আমরা আমাদের যে কোর্স মডিউল, সেই কোর্স মডিউলের প্রথম দিকে আমরা হচ্ছে এই ফ্লোট সিস্টেমটা কিভাবে কাজ করে এইটা আমরা একটু দেখায় থাকি স্টুডেন্টদেরকে। পরবর্তীতে আমরা যখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শেখাই, আপনারা অলরেডি জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা, আমরা এখানে গ্রিড আর ফ্লেক্স সিস্টেমটা কিভাবে কাজ করে সেই বিষয়টা দিয়ে দেখায় আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা তৈরি করাই। সো আজকে আমরা জাস্ট হচ্ছে ফ্লোট ব্যবহার করি একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করার চেষ্টা করব। ইমেজ থাকবে আমার কিছু, ইমেজগুলোকে আমরা পাশাপাশি আনার চেষ্টা করব। সো একটু কনসেপ্টটা যদি এরকম বুঝাই আপনাদেরকে, আমার একটা মেইন সেকশন থাকলো যেখানে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারটা হচ্ছে আমার মেইন র্যাপার। এই র্যাপারটা ব্যবহার করব কেন, এই র্যাপারটার কাজটা কি, এখানে দেখেন র্যাপার বা কন্টেইনার একটা কনসেপ্ট আমি লিখে রাখছি। এই র্যাপার বা কন্টেইনারের সাহায্যে আমরা মেইনলি আমাদের ওয়েবসাইটের লেআউটের দুই পাশে জায়গা ফাঁকা রাখবো, নাকি হচ্ছে দুই পাশ থেকে জায়গা নিয়ে নিব, সেই বিষয়টা মেনটেন করবো। আমি একটু পেইন্ট টুল দিয়ে আপনাদেরকে এইটা এঁকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করি, তখন আমরা ক্ষেত্র বিশেষে দেখি যে আমি একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, পুরোটা আমার একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের একটা সেকশন, এটা পুরোটা ওয়েবসাইটের একটা সেকশন হতে পারে। কিছু কিছু সময় এমন হয় দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে ওয়েবসাইটকে কি করা হয়, মাঝখানে আনা হয়। এই যে এইভাবে, ঠিক এইভাবে করা হয় অনেক সময়। খেয়াল করে দেখবেন এখানে লেফটে এবং রাইটে দুই পাশে কিন্তু সমান পরিমাণে জায়গা ফাঁকা থাকবে। সো এটাই আমার লেআউটটা কেমন হবে, এই যে কনসেপ্টটা আমরা যেটা শুরু করব, এটা ডিপেন্ড করবে বা এটা কাজই করা শুরু করবে হচ্ছে আমার এই র্যাপার উপর থেকে। র্যাপার থেকে কাজ শুরু হবে। আমি আমার ওয়েবসাইট দুই পাশে জায়গা ফাঁকা রাখবো নাকি দুই পাশে জায়গা ফাঁকা রাখবো না। কিছু কিছু সেকশন, যেমন এইটারই ধরেন এই ওয়েবসাইটের আরেকটা সেকশন, ধরেন হচ্ছে দুই পাশ থেকে কোনো জায়গা ছাড়া হয়নি, একবার সম্পূর্ণ জায়গা নিয়ে কাজ করা হয়েছে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার সময় গুগল ম্যাপ দেখবেন, গুগল ম্যাপ যখন হচ্ছে তৈরি করা হয়, তখন দুই পাশ থেকে না কোনো দিকে কোনো জায়গা ছাড়া হয় না। গুগল ম্যাপটাতে সাধারণত কোনো দুই পাশের এক পাশেও জায়গা ছাড়া হয় না। আর অন্যান্য সেকশনের কথা যদি বলি আমরা, যেমন ধরেন আপনি সার্ভিস সেকশন করতেছেন বা আপনি পোর্টফোলিও সেকশন করতেছেন, একটা ওয়েবসাইটের একটা পেজে অনেক রকমের সেকশন হতে পারে। আমি ভাইয়ারা ওই বিষয়গুলো নিয়ে এখন কথা বলতে যাচ্ছি না, কারণ ওই বিষয়গুলো নিয়ে কথা বললে দেখা যাবে আমাদের যে ক্লাসটা বা আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে আরো অনেক বড় হয়ে যাবে, আরো অনেক লম্বা হয়ে যাবে। ওই বিষয়গুলো আপনারা যদি জানেন খুব ভালো, না জানলেও সমস্যা নেই, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর আজকের এই লাইভ ক্লাসের যে টপিক, শুধুমাত্র ওই বিষয়গুলোর ভিতরেই থাকতেছি, না হলে লাইফটা বড় হয়ে যাবে। সো যেটা বলতেছিলাম, আমরা যখন ওয়েবসাইটে একটা সেকশন, একটা লেআউট তৈরি করি, তখন দেখি যে ক্ষেত্র বিশেষে আমরা যখন একটা সেকশন তৈরি করতেছি, তার দুই পাশের জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে আনা হয়েছে। আবার কখনো কখনো কোনো জায়গায় ছাড়া হয়নি, একবার লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা নিয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে। সো
ধরেন একবারে লেফট থেকে জায়গা ছাড়ে নাই, লেফট থেকে রাইট পর্যন্ত কোনো জায়গা ছাড়ে নাই, এগুলো নর্মালি আমরা 100% উইথ হিসাবে মেনটেন করি, মানে একবারে লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা নিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমরা একটা একটা সিস্টেমে মেনটেন করি। আর যখন হচ্ছে দেখি যে না দুই পাশ থেকে জায়গা ছাড়া হয়েছে, তখন ওইটাকে আবার আরেকভাবে মেনটেন করি আমরা। সো দুই পাশ থেকে যে জায়গাটা ছাড়বে এটা আবার কিন্তু এমন হবে না যে এক পাশে জায়গা বেশি ছাড়বে আর এক পাশে কম ছাড়বে। আমি একটু হচ্ছে ডান দিকটায় হয়তো হচ্ছে আমার জায়গাটা একটু বেশি ছাড়া হয়ে গেছে, আমি সমানভাবে হচ্ছে বসাইতে পারিনি মাঝখানের এই কি বলে বক্সটাকে, এটা আর একটু হয়তো হচ্ছে এদিকে আসতো। যাই হোক, আপনারা বুঝে নিয়েন যে দুই পাশ থেকে জায়গাটা কোনো পাশে কম বেশি হবে না, দুই পাশ থেকে সমান পরিমাণে জায়গা ছাড়া হবে। সো এই যে দুই পাশ থেকে জায়গা যে সমান পরিমাণে ছাড়লাম, এই কনসেপ্টটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় হচ্ছে র্যাপার। আমরা একটা র্যাপার নিই, যে র্যাপারের ভেতর আমার কন্টেন্ট থাকবে। যেমন ধরেন আমার যদি 8টা ইমেজ হয়, যেমন আমি চিন্তা করতেছি যে উপরের দিকে 4টা ইমেজ রাখবো, প্রত্যেকটা ইমেজের উইথ হবে হচ্ছে সমান করে। ধরেন এদিকে হচ্ছে 4টা ইমেজ পাশাপাশি বসে যাবে, তার নিচে লাইনে ধরেন আরো 4টা ইমেজ থাকবে, আমার যে 4টা ইমেজ এইভাবে পাশাপাশি হচ্ছে বসে যাবে। ইমেজগুলো ছোট বড় হচ্ছে আপনারা ইগনোর করে যায়, ধরে নেন যে সবগুলোর সাইজ সেম। সো এইভাবে করে 4টা ইমেজ করে পাশাপাশি, মানে পাশাপাশি 4টা করে 8টা ইমেজ এভাবে বসে যাবে। সো এই যে কন্টেন্টগুলো, এগুলোকে আমাকে আগে মেনটেন করতে হবে কি, যে দুই পাশ থেকে আমরা জায়গা ছাড়বো নাকি জায়গা ছাড়বো না, ওই সিস্টেমে আমরা ফেলে তারপরে আমাদের ভিতরের যে কন্টেন্টগুলো সেগুলো মেনটেন করবো। সো এটা হচ্ছে আমার সম্পূর্ণ সেকশন। ধরে নেই এইটা আমার ইয়েলো বর্ডার, যেটা এটা আমার সম্পূর্ণ সেকশন, যেটা হচ্ছে এই যে এই সেকশনটা। এবং তারপরে আমরা যে দুই পাশ থেকে জায়গা ছাড়বো নাকি ছাড়বো না, সেই বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টাই হলো হচ্ছে আমার এই কন্টেইনার। এটা ডিপ দিয়ে একটা র্যাপার ক্লাস নেওয়া হয়েছে, যার ভেতরে আমার কন্টেন্টগুলো থাকবে। কন্টেন্টগুলোকে র্যাপিং না করলে কন্টেন্টগুলোকে ঠিক মতন কন্ট্রোল করা যায় না, লেআউটটাকে ঠিক মতন বানানো যায় না। এই কারণেই কিন্তু হচ্ছে আমরা এই র্যাপারটা নিয়ে নিছি, যার কাজ হবে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে আনা। আর তার সাথে সাথে যদি আরেকটা বিষয় খেয়াল করি, সেটা কি, কোথায় জানি ছিলাম, সরি, এই যে এখানে আমার এর ভিতরে কি থাকবে, কন্টেন্ট। এই যে ভিতরে কন্টেন্ট না, এই কন্টেন্টগুলোকেও কিন্তু ক্ষেত্র বিশেষে আমাকে আবার র্যাপিং করতে হইতে পারে। র্যাপিং করতে হইতে পারে যে তা না, আমাকে র্যাপিং করতে হবে। বলতে পারেন ভাইয়া কেন র্যাপিং করতে হবে, এই র্যাপিংটা যদি আমি করি তাহলে কি বেনিফিট কি পাবো। আপনি এই ভিতরের ইমেজগুলোকে যদি র্যাপিং করেন, এই ইমেজগুলোকে র্যাপিং করার মাধ্যমে যখন বিভিন্ন স্ক্রিনে রেসপন্সিভ ওয়েতে আপনি মেনটেন করতে যাবেন, রেসপন্সিভনেস আপনি ম্যানেজ করতে যাবেন, আপনি খুব ইজিলি ইমেজগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এই ইমেজগুলোকে ঠিক মতন কন্ট্রোল করার জন্যই কিন্তু হচ্ছে আমাদের এই র্যাপিং এর কনসেপ্টগুলো আমরা ব্যবহার করব। আমরা যদি আবার একটু আমাদের ডক ফাইলটাতে ফিরে যাই, আমরা ওয়েবসাইট আবার একটু বলতেছি, আমরা ওয়েবসাইটের লেআউট তৈরি করার জন্য আমরা ফ্লোট, গ্রিড বা ফ্লেক্স সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। এই সিস্টেমগুলোর মাধ্যমেই আমরা আমাদের ওয়েবসাইটটাকে কি বলে ম্যানেজ করে থাকি, লেআউট তৈরি করি। আর দুই পাশ থেকে জায়গা ছাড়বো নাকি ছাড়বো না সেই বিষয়গুলোর জন্য আমরা কি করি, আমরা র্যাপার ব্যবহার করে থাকি, কন্টেইনার ব্যবহার করে থাকি। প্লাস এই র্যাপার বা কন্টেইনার কিন্তু একই, মানে আমি এখানে র্যাপার নাম দিছি, একবার কন্টেইনার নাম দিছি, তার মানে দুইটা যে দুই রকমের জিনিস বিষয়টা এমন না, এই দুইটা একই জিনিস। আপনি যদি বলেন যে কোনো কিছুর একটা যে কোনো একটা নাম দেন, আপনি আপনার মতন করে নাম দিতে পারবেন। তবে আমরা ওয়েবের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার যে কাঠামোটা আমরা তৈরি করি, তাদেরকে আমরা সাধারণত র্যাপার অথবা হচ্ছে কন্টেইনার বলে থাকি। আপনার যদি মনে হয় না ভাইয়া আপনি র্যাপার বলতেছেন, কন্টেইনার বলতেছেন, আমি ওর নাম দিব বক্স, ভাই আপনার কেউ মানা করবে না। বাট এগুলোকে সাধারণত আমরা র্যাপার অথবা কন্টেইনার নাম দিয়েই চিনে থাকি। র্যাপার কি, যে র্যাপিং করতেছে, কন্টেইনার কি, যে কোনো কিছুকে কন্টেন্ট করতেছে। সো আমরা কি র্যাপিং করি বা কি কন্টেন্ট করি, আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে র্যাপিং করি বা হচ্ছে সেগুলোকে আমরা কন্টেন্ট কি বলে ম্যানেজ করে থাকি এদের সাহায্যে। সো শুধুমাত্র যে র্যাপিং বা কন্টেন্ট ম্যানেজ এরকম না, আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে সুন্দর করে কন্ট্রোল। আপনি যখন একটা লেআউট তৈরি করবেন, যেমন লেআউটটার ব্যাখ্যাটা যদি এইখান থেকেই দেই, রেসপন্সিভ লেআউট যেহেতু করাবো, সো এখানেই একটু হালকা আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারি। এই নিচে থেকে আমি এটা একটু দাঁড়ান, একটু বড় করে নেই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। ধরেন ধরেন আচ্ছা, এই একটা পাশে, এদিকে পাশেই হচ্ছে, এই পাশেই দেখাই, এদিকে পাশে যেই হচ্ছে দেখাই। ধরেন এইটা তো গেল আপনার কম্পিউটার স্ক্রিনের কথা, তাই না? এমনও হতে পারে এইটা যখন আপনি মোবাইল স্ক্রিনে নিবেন তখন কিন্তু আর কি হবে না, এবার পাশাপাশি ইমেজগুলো আসবে না। মোবাইল স্ক্রিনে এইজগুলো আসবে হচ্ছে, ইমেজগুলো আসবে নিচে নিচে, একটার পর একটা নিচে আসবে। এখন বলতে পারেন ভাইয়া কেন এটা পাশাপাশি আসবে না? মোবাইল স্ক্রিনে আপনি এই ইমেজগুলোকে, আইটেমগুলোকে পাশাপাশি আনতে পারবেন, দেখাইতে পারবেন, এখানে জায়গা বেশি। কিন্তু যখন আপনি মোবাইল স্ক্রিনে কাজ করবেন, মোবাইল স্ক্রিনে তো জায়গা বেশি নাই। এই ছোট একটু জায়গার ভিতরে আপনি পাশাপাশি 4টা ইমেজ যদি বসান, দেখতে মোটেও ভালো লাগবে না। সো কি করতে হবে, তখন এই ইমেজগুলোকে আমাদের নিচে নিচে বসাইতে হয়। আপনাদেরকে একটু ওয়েবসাইটের রেসপন্সিভনেস এর সম্পর্কে একটু আইডিয়া দিই। আমরা তো এখানে রেসপন্সিভনেস মেইনটেইন করব। রেসপন্সিভনেস কি? আপনি এমনভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন যে ওয়েবসাইটের কনটেন্ট গুলো ওয়েবসাইটের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজের সাথে সুন্দর করে অ্যাডাপ্ট করবে, নিজেকে খাপ খাওয়ায় নিবে।
এই বিষয়গুলো না আমরা বুটস্ট্র্যাপ আমাদের কোর্সের মডিউলে HTML CSS এরপর আমরা বুটস্ট্র্যাপ রাখি। সেই বুটস্ট্র্যাপের পার্টে এই বিষয়গুলো সব না অলরেডি করাই থাকে। বাট তারপরও আপনাদের অনেকের টার্গেট থাকে, ভাইয়া শুধুমাত্র HTML CSS দিয়ে আমি একটা ওয়েবসাইট রেসপন্সিভ যদি করতে পারি সেটা কিভাবে হবে, সেটা কি আদৌ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? এই বিষয়গুলো সম্ভব না হলে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করছে? সেটা সম্ভব। বাট সম্ভব কিভাবে হয়েছে সেইটা কনসেপ্টটাই হচ্ছে আমি আজকে আপনাদেরকে দিব। এই কনসেপ্টটা পাইলেই মোটামুটি স্ক্রিনের রেসপন্সিভনেস বলেন বা হচ্ছে ওয়েবসাইটের লেআউটের পার্টটা বলেন বা স্ক্রিন সাইজের যে আইডিয়াটা, আশা করি সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা অলরেডি বুটস্ট্র্যাপ পারেন বা বুটস্ট্র্যাপ যারা পারেন না তাদের সবার জন্যই কিন্তু এই কনসেপ্টটা খুব জরুরি। যেটা বলতেছিলাম, সো ধরেন আমরা একটু রেসপন্সিভনেস এর কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছিলাম। আমি একটা বড় স্ক্রিন, একটা ডেস্কটপ স্ক্রিনে আছি, আর এটা আমার হচ্ছে মোবাইল স্ক্রিন। আমি আমার একটা ওয়েবসাইট বানাইছি, আমি ওই ওয়েবসাইটটা মোবাইল স্ক্রিন দিয়েও ভিজিট করতেছি, আবার ওই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যে আমি আমার কম্পিউটার স্ক্রিন দিয়ে ভিজিট করতেছি। নর্মাল একটা এক্সাম্পল দিতে পারি হচ্ছে ইউটিউব বা ফেসবুক। আপনি যখন মোবাইলে আপনার ফেসবুক বা ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন তখন সেটা লেআউটটা যেমন থাকে, কম্পিউটার স্ক্রিন বা ট্যাবের স্ক্রিনে কিন্তু ওই রকমের থাকে না। সো এইখানে কি চলে আসতেছে, এখানে রেসপন্সিভনেস এবং এখানে কিন্তু স্ক্রিনের বেশ কিছু কথা চলে আসতেছে। যেমন আমরা কিছু স্ক্রিন পাইলাম, যেমন মোবাইল স্ক্রিন। আবার মোবাইল স্ক্রিনের থেকে আরেকটু বড় যে স্ক্রিন, একটা হচ্ছে মিডিয়াম স্ক্রিন। আবার মিডিয়াম থেকে বড় যে স্ক্রিন সেগুলো হচ্ছে ওই যে ডেস্কটপ স্ক্রিন হিসেবে আমরা নামে চিনি নর্মালি, তাই না? দেখেন মেজর তিনটা স্ক্রিন, আমি একটু স্ক্রিনের সাথে আপনাদেরকে পরিচয় করাই, তাহলে আপনাদের আশা করি হচ্ছে বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে। আমাদের টোটাল স্ক্রিন সাইজ হচ্ছে কয়টা? টোটাল আমাদের স্ক্রিন হচ্ছে এখন বর্তমানে কারেন্টলি যদি আমরা বলি টোটাল স্ক্রিন সাইজ হচ্ছে ছয়টা। ছয়টা স্ক্রিন সাইজ কি সেটা একটু আপনাদেরকে আইডিয়া দিই। সবচেয়ে বড় একবারে দেখবেন যে ডেস্কটপের একটা লার্জ স্ক্রিন থাকে, একবারে ডেস্কটপে অনেক বড় একটা স্ক্রিন, যেটাকে আমরা হচ্ছে ডেস্কটপের এক্সট্রা এক্সট্রা লার্জ হিসাবে চিনি। এর থেকে একটু ছোট যেটা সেটাকে হচ্ছে আমরা এক্সট্রা লার্জ হিসাবে চিনি। তার থেকে একটু ছোট যেটা সেটাকে আমরা হচ্ছে লার্জ নামে চিনি। এই হলো, এইখানে দেখেন আমার কিন্তু মোটামুটি তিনটা স্ক্রিন চলে আসছে। ডেস্কটপের পার্টেই আমার তিনটা স্ক্রিন। এর থেকে ছোট যে স্ক্রিনটা হয় সেটা হচ্ছে আমাদের আমরা বলি ট্যাব স্ক্রিন বলে থাকি এটাকে। এই ট্যাবের থেকেও হচ্ছে আরো দুইটা স্ক্রিন ছোট আছে, আরো দুইটা। যেমন আপনার হাতে যে মোবাইল ফোনটা, এটাকে যখন আপনি ল্যান্ডস্কেপ ভাবে ধরেন তখন একরকম, মোবাইলটাকে যখন আপনি পোর্ট্রেট ভাবে ধরেন তখন কিন্তু আরেক রকম। এখানে দেখেন টোটাল স্ক্রিন সাইজ হচ্ছে আমার ছয়টা। বাট মেজর যদি ভাগ করেন, মেজর ভাগ হবে তিনটা, মানে বড় বড় তিনটা ভাগ। যেমন একটা হচ্ছে মোবাইল স্ক্রিন, আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে মিডিয়াম স্ক্রিন, এবং আরেকটা পার্টকে আমরা বলে থাকি হচ্ছে ডেস্কটপ স্ক্রিন, এই বা লার্জ স্ক্রিন। এই হচ্ছে মেজর তিনটা ভাগ আর কি, সরি ডেস্কটপ স্ক্রিনই বলে থাকি। এই হচ্ছে মেজর তিনটা ভাগ। বাট এই তিনটা ভাগকে আরো কিছু ভাগে বিভক্ত করে টোটাল হচ্ছে ছয়টা স্ক্রিন পাওয়া যায়। এখন কথা হচ্ছে ভাইয়া এই বিষয়গুলো আপনি বলতেছেন, বাট এই বিষয়গুলো আমরা হচ্ছে কই থেকে ভালো করে শিখতে পারি? আপনারা getbootstrap.com এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা যাবেন। ওয়ার্ল্ডের মোস্ট পপুলার নাম্বার ওয়ান একটা সিএমএস, সরি সিএমএস, সরি সিএসএস বেসড একটা ফ্রেমওয়ার্ক অথবা একটা টুল কিট, যেটাই বলি না কেন আমরা। আমরা যদি এখান থেকে ডকুমেন্টেশনে যাই, ওদের ডকুমেন্টেশনের পার্ট এসে আমরা যদি এখানে এই যে ব্রেক পয়েন্টের পার্টে যাই, তাহলে আমাদের মোটামুটি ওরা একটা স্ক্রিন সাইজের আইডিয়া দিয়ে দিবে। দেখেন টোটাল এইখানে হচ্ছে ছয়টা স্ক্রিন। এখন কথা হচ্ছে এটা কি বুটস্ট্র্যাপই মেনটেন করে, বাকিরা মেনটেন করে না? বুটস্ট্র্যাপ ওয়ার্ল্ডের, আমি আবারও আপনাদেরকে বলতেছি, নাম্বার ওয়ান একটা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক, একটা সিএসএস বেসড ফ্রেমওয়ার্ক, সিএসএস বেসড টুলকিট। সো ওরা যেই সিস্টেমটা লেআউটের জন্য তৈরি করছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনারই এই লেআউটটা হচ্ছে ব্যবহার করতেছে। আর শুধুমাত্র বুটস্ট্র্যাপ যে এটাকে ব্যবহার করতেছে তা না, অন্যান্য ফ্রেমওয়ার্ক যারা আছে তারাও কিন্তু হচ্ছে এই বিষয়গুলোকে হচ্ছে ফলো করেই কাজ করতেছে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আগাইলে কিন্তু আমাদের কাজটা সহজ হবে, আর ওই স্ট্যান্ডার্ডনেসটাই কিন্তু হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের কাছে, মানে বুটস্ট্র্যাপের থেকে পাইতেছি। সো এই কারণে বুটস্ট্র্যাপটাকেই এখানে হচ্ছে হাইলাইট করে আপনাদেরকে একটু বোঝানো। টোটাল আমাদের স্ক্রিন সাইজের কথাটা মাথায় রেখেন ভাইয়েরা, পুরো আমাদের স্ক্রিন সাইজ হচ্ছে টোটাল ছয়টা। একটু আগে আপনাদেরকে একে একে দেখাইছি, হ্যাঁ। সবচেয়ে ছোট যেটা সেটা এক্সট্রা স্মল, তার থেকে বড় যেটা সেটা হচ্ছে স্মল, তার থেকে বড় হলে মিডিয়াম, তার থেকে বড় হলে লার্জ, এবং তার থেকে বড় হলে এক্সট্রা লার্জ। তার থেকেও যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা এক্সট্রা এক্সট্রা লার্জ তাকে আমরা বলে থাকি। এই টোটাল হচ্ছে ছয়টা, আর এই ছয়টাকেই আবার হচ্ছে তিনটা ভাগে, মেইনলি মেজর তিনটা ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে কি মোবাইল। এই যেগুলো হচ্ছে এই তিনটা ভাগে বিভক্ত। এই মেজর তিনটা সাইজের কথা বললাম কেন? কারণ আপনারা যখন সামনে কাজ করতে করতে অনেক ফ্রেমওয়ার্ক, আরো অন্যান্য ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, বা আরো অনেক সিএমএস নিয়ে কাজ করবেন, ওই জায়গাগুলোতে যেয়ে দেখবেন কি তারা মেজর এই তিনটা ভাগে এই বিষয়গুলোকে হচ্ছে ভাগ করে রাখছে। বুটস্ট্র্যাপের এই ছয়টা ছয়টা যে হচ্ছে লেআউট, এই ছয়টা লেআউট সমস্ত গ্রাফিক ডিজাইনারের ব্যবহার করে, বাট তারপরও ক্ষেত্রে বিশেষ হয়তো দেখা যায় একটু 19-20 হয় আর কি। আমরা বুটস্ট্র্যাপটাকে স্ট্যান্ডার্ড ধরেই আগাবো, তাহলে আমাদের জন্য এই বিষয়গুলোকে শেখাটা হচ্ছে সহজ হয়ে যাবে। সো যেটা বলতেছিলাম, আমরা আমাদের ওয়েবসাইটের লেআউট তৈরি করব। লেআউট তৈরি করবো হচ্ছে ফ্লোট সিস্টেম ব্যবহার করে। সো আমি একটু পরে আপনাদেরকে ফ্লোটের পার্টের সাথে পরিচয় করাবো। অলরেডি আপনারা পরিচিত আছেন, যারা পরিচিত আছেন নো প্রবলেম।
পরিচিত না থাকলেও কোনো সমস্যা নেই, পরিচিত থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আর র্যাপারটা যেটা বললাম, কন্টেন্টকে ম্যানেজ করার জন্য একটা ডিভ নিতেছি আমরা, HTML দিয়ে ডিভ নিয়ে তার একটা নাম দিতেছি। তার নাম র্যাপার বা কন্টেনার যেটাই বলি না কেন, সেটাই আমাদের র্যাপার, যার সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলোকে, সেই লেআউটগুলোকে ম্যানেজ করব। আর এইখানে আপনাদের একটু স্ক্রিন সাইজের সাথে পরিচয় করায় দিলাম, যাতে করে আমরা কাজটা সহজ করে করতে পারি। টোটাল আমাদের স্ক্রিন সাইজ কিন্তু ৬টা। আপনি যখন কাজ করবেন, আপনার কম্পিউটার যে স্ক্রিন সাইজ, আপনি তখন না আপনার কম্পিউটার স্ক্রিন সাইজ অনুপাতেই আপনি আগে কাজ করবেন, কাজ করা শুরু করবেন, কাজ করতে থাকবেন। পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারেন, আপনি কি বলে যে আপনার যে স্ক্রিন সাইজ আছে, ওকে, আপনি যেটা আছে সেটা দিয়ে তো কাজ করলেন। আর পরবর্তীতে আপনি অন্যান্য যে স্ক্রিন সাইজগুলো নিয়ে সেগুলো নিয়ে কাজ করবেন। টোটাল ৬টা স্ক্রিন তো। সো বর্তমানে একটা দিয়ে আপনি কাজ করা শুরু করবেন, এবং তারপরে আস্তে আস্তে অন্যান্যগুলোতেও আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করার কাজ শুরু করবেন। ওকে, যেটা বলতেছিলাম, সো এখানে আমাদের টোটাল স্ক্রিন সাইজ ৬টা, আমরা এটা পাইছি বুটস্ট্র্যাপের কাছ থেকে। এখন এই যে টোটাল যে ৬টা স্ক্রিন সাইজ বললাম, এটাকে ডিফাইন করা হয়েছে কিভাবে, সেই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখেন এখানে স্ক্রিন সাইজ লিখে দিচ্ছে ওরা, আমাদের এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এখানে লেখাই আছে। আমরা এটার এই মানে আইডিয়া নিয়ে আমরা কাজ করবো। একটু স্ক্রিন সাইজটা আপনাদেরকে বলে দিই। যেমন সবচেয়ে ছোট যেটা, সেটা এক্সট্রা স্মল। এইটার ক্ষেত্রে বলা হয়েছে 576 পিক্সেলের ছোট যে স্ক্রিনগুলো, সেগুলো হচ্ছে কোনটার আওতায়, এক্সট্রা স্মলের আওতায়। এই যে 576 পিক্সেলের ছোট যেটা, এখানে কিন্তু এগুলো সব পিক্সেলে ফিক্স করা। আমরা এগুলো একবারে পিক্সেল দিয়ে ফিক্স করে, মানে ফিক্স করা বা রেডি করা অবস্থায় পাবো। আমরা ওই বিষয়গুলোই হচ্ছে আমরা চাইলে বুটস্ট্র্যাপ ব্যবহার করে করতে পারি। বাট আজকে আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপটা ব্যবহার করে দেখাবো না। বুটস্ট্র্যাপে কোনো ফাইল এগুলো কিছু দিব না। জাস্ট আমরা এখান থেকে স্ক্রিনের সাইজটা হচ্ছে আইডিয়া নিব। স্ক্রিনের ব্যাপারে যদি মাথায় আইডিয়া না থাকে, আমরা কাজ করতে পারবো না। সো এক্সট্রা স্মল, এইটা নর্মালি হচ্ছে 576 থেকে ছোট ছোট যে স্ক্রিনগুলো, বা এটাকে হচ্ছে কাইন্ড অফ আপনি এইভাবে বলতে পারেন। আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাইতে পারি। আমরা যখন গুগল ক্রোমে কাজ করব, আপনি যদি ইনস্পেক্টে ক্লিক করেন, ইনস্পেক্টে ক্লিক করে এই একবারে কোনার দিকে দেখবেন টগল ডিভাইস টুলবার আছে। এই টগল ডিভাইস টুলবারে ক্লিক করলেই উপরের দিকে আপনি বেশ কিছু বাটন পেয়ে যাবেন। এই যে বেশ কিছু বাটন যেগুলো পাচ্ছেন, এগুলো এক একটা স্ক্রিনের সাইজ। এগুলো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সো এখান থেকে আসেন, দেখে নেন, তাহলে আশা করি কাজে লাগবে। এই যে স্ক্রিন সাইজগুলো আমরা যেগুলো পাচ্ছি, এইখানে ৬টা স্ক্রিন, ৬টাই কিন্তু কভার করতেছে না। সো এক একটা বাটনে ক্লিক করলে এক একটা স্ক্রিন আপনাকে দেখাবে, তবে ৬টা স্ক্রিন না, এখানে টোটাল হচ্ছে ৪টা স্ক্রিনের জন্য বিভিন্ন রকমের বাটন দেওয়া আছে। চলেন আমরা একটু স্ক্রিনের সাইজের সাথে একটু পরিচিত হই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো সবচেয়ে ছোট যেটা এক্সট্রা স্মল, এটা হচ্ছে 576 পিক্সেলের ছোট। এই যে আমরা যদি এই মাঝখানের বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এখন বর্তমানে আমরা 320 পিক্সেলের একটা স্ক্রিনে আছি। তারপরে হচ্ছে দেখেন 375, তার পাশে দেখেন 425। তার মানে এখানে প্রথম যে ৩টা বাটন, এই ৩টা বাটন হচ্ছে আপনার এক্সট্রা স্মলকে রিপ্রেজেন্ট করতেছে। এক্সট্রা স্মলের হচ্ছে ৩টা স্ক্রিন সাইজ এই জায়গায় দেওয়া। সো আমরা যখন 576 পিক্সেলের ছোট থাকবো, মানে এই যে বর্তমানে 576 পিক্সেলের ছোট আছি, তার মানে আমরা এখন আসি হচ্ছে এক্সট্রা স্মলের একটা স্ক্রিনে। স্ক্রিন সাইজগুলোর সাথে একটু পরিচয় করাচ্ছি, না হলে আপনারা লেআউটটা ধরতে পারবেন না। আমরা তো বিভিন্ন স্ক্রিন অনুপাতে লেআউটটাকে মেনটেন করবো, ওই মেনটেনটা কিভাবে করবো সেটা বোঝার জন্যই আপনাকে স্ক্রিন সাইজের সাথে একটু পরিচিত হইতে হবে। দেখেন তারপরে বলতেছে স্মল শুরু হবে হচ্ছে 576 থেকে। 576 থেকে কত পর্যন্ত? 768 পর্যন্ত। আমরা এক্সট্রা স্মলকে অনেকটা এইভাবে বলতে পারি যে এক্সট্রা স্মল হচ্ছে ধরেন 320 থেকেই বলতে পারেন, কারণ 320-এর নিচে সাধারণত হচ্ছে ওইভাবে ছোট স্ক্রিন হয় না। সো 320 থেকে ধরেন 575 পর্যন্ত যে স্ক্রিনটা, সেটা হচ্ছে এক্সট্রা স্মল। আর স্মলটা হবে হচ্ছে 576 থেকে 767, কারণ 768-তে গেলে অন্য একটা স্ক্রিন চলে আসে। মিডিয়ামটা হবে 768 থেকে 991, এই যে এখানে দেখেন লেখাই আছে। লার্জ হবে 992 থেকে 1199। এক্সট্রা লার্জ হবে হচ্ছে 1200 থেকে আপনার 1399। এক্সট্রা এক্সট্রা লার্জ হবে 1400, এবং তার উপরে যত বড় স্ক্রিন আছে। এই যে বিষয়টা আমরা মেনটেন করলাম না, এটা মেনটেন করে এখন আমাদের বেনিফিটটা কি হলো? আমরা স্ক্রিন সাইজগুলো পারি, এখন আমাদের হচ্ছে মিডিয়া কোয়েরিটা করতে হবে। সো আমরা নরমালি যখন আমরা কাজ করি, আমরা কিভাবে কাজ করি? আমরা HTML আর হচ্ছে তারপরে তার পাশাপাশি আমরা CSS ব্যবহার করি। কিন্তু স্ক্রিন অনুপাতে যখন আপনি কনটেন্টকে ম্যানেজ করবেন, আপনাকে এই HTML CSS এর সাথে অবশ্যই মিডিয়া ডট CSS মেনটেন করতে হবে, যেটা কিনা আপনাকে স্ক্রিন অনুপাতে আপনার কনটেন্টকে ম্যানেজ করার জন্য আপনাকে হেল্প করবে। চলেন ওই মিডিয়া কুইরি পার্টটা আমরা একটু নিয়ে আসি। আমরা বুটস্ট্র্যাপের পার্টে যখন নিচের দিকে আসবো, একবার নিচের দিকে আসলে, একবার সরাসরি নিচের দিকে আসলে না, এইখানে খেয়াল করে দেখবেন ওরা মিডিয়া কুইরি দিয়ে রেঞ্জ দিয়ে একটা স্ক্রিন ডিফাইন করে একটা কোড দিয়ে দিচ্ছে, একটা কোড দেওয়া। যদিও এই কোডটা আপনার কি বলে যে একটা স্ক্রিনের জন্য, আর অন্যান্য যে টোটাল ৬টা স্ক্রিন, ৬টা স্ক্রিনের জন্য যদি আমরা ৬টা রেঞ্জ
আচ্ছা ভাইয়ারা, আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমার আসলে হচ্ছে ইন্টারনেটটা চলে গেছে। ওকে, মানে ও ইলেকট্রিসিটি চলে গেছে। So, আমি মোবাইল ডাটা দিয়ে আপনার সাথে জয়েন করছি আবার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? প্লিজ আমাকে একটু হচ্ছে কনফার্ম করবেন। আর কথা শুনতে পাচ্ছেন সবাই? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। কষ্ট করে হইলেও আমার সাথে থাকার জন্য। থেকে লাভটা কি হয় আসলে? এই যে একটু কষ্ট করতেছি, এখান থেকে হচ্ছে বেশ কিছু জিনিস আমরা শিখতে পারবো। এই শেখাটাকেই আমরা কাজে লাগাই সামনে আগাবো। ইনশাআল্লাহ। আমরা যখন পরিশ্রম করব, আমরা যখন চেষ্টা করব, তখন আমাদের এই পরিশ্রমগুলো কবুল করবেন হচ্ছে আল্লাহ তাআলা। ওকে? এবং পরিশ্রম করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই হচ্ছে আল্লাহ তাআলার সাহায্যও চাইতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক চাইতে হবে। যে, "হে আমার রব, আমাকে সাহায্য করেন। আমাকে তৌফিক দেন যাতে আমি ভালো করে কাজকর্ম করতে পারি।" এই যে ওয়েব, এটা বিশাল বড় একটা সেক্টর। যে কেউ চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে। যে কেউ চাইলে এটাকে খারাপ কাজে ব্যবহার করতে পারে। কিন্তু ভাইয়ারা, আপুরা, আমরা অবশ্যই এটা ব্যবহার করে ভালো কাজ করব। ওকে? আমরা কি ভালো কাজ করতে পারি? বিভিন্ন রকমের এডুকেশনাল ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। আ ভালো হচ্ছে প্রোডাক্ট কেনা-বেচার হচ্ছে ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। সো আপনি যেই ওয়েবসাইটই তৈরি করেন না কেন, ওয়েবসাইট তৈরি করার ১ম এ যে ধাপটা, সেটাই হচ্ছে আপনাকে ওয়েবসাইটের লেআউট ম্যানেজ করতে হবে। লেআউটের সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। আর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আজকে আমরা কাজ করতেছি। ওকে, ইলেকট্রিসিটি চলে গেছে ভাইয়েরা পুরা, বাট আমি ইনশাআল্লাহ ক্লাস নিবো আপনাদের। আপনারা ক্লাস চলতে থাকবে এখন। আপনারা একটু খেয়াল করেন। যেটা বুঝাইতেছিলাম আরকি, যে স্ক্রিন সাইজ বা লেআউট গুলো। আমরা একটু তাড়াতাড়ি কাজ করি, হ্যাঁ? আমি এগুলো নিয়ে আসলে হচ্ছে আর ডিটেইলস এ যাব না। এইখানে একটা মিডিয়া কুয়েরি কোড দেওয়া আছে। এই মিডিয়া কুয়েরি কোডটা আসেন আরেকটু সুন্দর করে আমরা জেনারেট করে নিয়ে আসবো। কই থেকে? আমরা মিডিয়া কুয়েরি কোডটা যদি বুটস্ট্র্যাপ এর আগের ভার্সনে যাই, সেইখান থেকে না আমরা এটা ইজিলি পেয়ে যাব। মানে পুরোটা আপনাকে বানায় লেখার সময় আপনারা হয়তো অনেক হচ্ছে ভুল করে ফেলেন। এই কারণেই আপনাদেরকে এই বিষয়টা দেখায় দেওয়া, যাতে আপনারা ইজিলি এইখান থেকে নিতে পারেন। সো বুটস্ট্র্যাপের 4 যে ভার্সনটা, ওই ভার্সনটায় চলে যাবেন। 4.6 ভার্সন। এই ভার্সনটাতে এসে লেআউটে ক্লিক করবেন। একবারে সবার নিচে চলে আসবেন। সবার নিচে চলে আসলেই দেখতে পারবেন যে এখানে হচ্ছে ব্রেক পয়েন্ট ওরা দিয়ে দিছে। হ্যাঁ? বুটস্ট্র্যাপের আগের যে ভার্সনটা ছিল 4, ওইটাতে ৫ টা স্ক্রিন ছিল। সো ৫ টা স্ক্রিনের জন্য ৫ টা রেঞ্জ ক্রিয়েট করে এখানে ওরা মিডিয়া কুয়েরিটা করছে। আমরা যে বুটস্ট্র্যাপ আমরা এখন কিন্তু বুটস্ট্র্যাপ ব্যবহার করব না। আমরা এখানে বুটস্ট্র্যাপের কনসেপ্টও আনবো না। বাট এই যে মিডিয়া কুয়েরিটা, এটা আমাদের লাগবে। ওই যে বললাম একটু আগে, স্ক্রিন অনুপাতে কনটেন্টকে ম্যানেজ করতে হবে। এই কারণে স্ক্রিন সাইজ দেখাইছি। স্ক্রিন সাইজগুলো একবারে পিক্সেল দিয়ে পারফেক্ট একবারে ফিক্স করা। লেফট থেকে একটা স্ক্রিনের লেফট থেকে রাইট পর্যন্ত কতটুকু জায়গা, এটার উপর ডিপেন্ড করে স্ক্রিন সাইজ ডিফাইন করা হয়। আপনি স্ক্রিন সাইজ যদি না বুঝতে পারেন, আপনি লেআউটও তৈরি করতে পারবেন না বা ঠিক মতন রেসপন্সিভ করতে পারবেন না। সো এই কারণে একটু ৬ টা স্ক্রিনের সাথে পরিচয় করাইছি। ৬ টা স্ক্রিনে দেখেন এখানে মিডিয়া কুয়েরিও আছে। হ্যাঁ? এই মিডিয়া কুয়েরিটা আসেন একটু কপি করে নিয়ে যেয়ে আমি বসে আপনাদেরকে কাজ দেখাবো। এইটাকে media.css এনে বসাবেন। এটাকে মডিফাই করতে হবে। এখানে যে কোড কমেন্টিংটা আছে, এইটা ঠিক মতন ফেলে দিতে হবে। কারণ এটা কোড কমেন্টিং সিএসএস এর না। কোড কমেন্টিংটা ফেলে দিয়ে আমরা এটাকে একটু মডিফাই করব। আমরা আমরা অলরেডি একটু আগে ডকুমেন্টেশন পড়ে একটা জায়গা থেকে দেখে আসলাম যে টোটাল এখন ৬ টা স্ক্রিন। সো এইখানে আমাদেরকে ৬ টা স্ক্রিনের জন্য ৬ টা মিডিয়া কুয়েরি রেডি করতে হবে। আমরা এখনো কোড কিন্তু শুরুই করি নাই। আমরা মিডিয়া কুয়েরিটাও আগে একটু রেডি করে নিই। সেখানে একবারে এক্সট্রা স্মলের জন্য যে মিডিয়া কুয়েরিটা, সেটা ঠিক আছে। ওকে? এই একটা এক্সট্রা স্মলের মিডিয়া কুয়েরিটা, এটা ঠিক আছে। মিডিয়া কুয়েরি করতে হয় কিভাবে? @media কমান্ড লিখে আপনাকে ম্যাক্সিমাম অথবা মিনিমাম উইথ এর দুইটারই আবার রেঞ্জ ব্যবহার করে আপনাকে কি করতে হতে পারে? স্ক্রিন সাইজ দিয়ে আপনাকে মিডিয়া কুয়েরিটা ডিফাইন করতে হবে। মিডিয়া কুয়েরিটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সো এখানে দেখেন, ওই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ওই পার্টে মিডিয়া কুয়েরিটা রেডি করা আছে। একটু তাড়াতাড়ি করার জন্য ওইখান থেকে নিয়ে এসে আপনাদেরকে এই জায়গাটায় আমি দেখাই দিলাম, যাতে করে আপনারা খুব ইজিলি এটা গ্র্যাব করতে পারেন। কোনো সমস্যা যাতে আপনাদের না হয়। ওকে, সো মিডিয়া কুয়েরি লিখতে হয় কিভাবে? আপনি প্রথমে @media কমান্ড দিয়ে আপনার স্ক্রিনের যে সাইজটা, যে স্ক্রিনটাকে আপনি ধরে কাজ করতে যাচ্ছেন, সেই স্ক্রিনটাও আপনি দিবেন। স্ক্রিনের সাইজ দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, আর এখানে হচ্ছে আপনার মিডিয়া কুয়েরিটা বসানো হবে। সো আমি বাকি স্ক্রিনগুলো একটু চেক করি। এখানে আমার স্মলের জন্য যে ৫৭৬ থেকে ৭৬৭ ওটা ঠিক আছে। হ্যাঁ, ওই সাইজটা হচ্ছে আমার ঠিক আছে। মিডিয়ামের জন্য যেটা সাইজ আছে এটাও ঠিক আছে। আমার লার্জের জন্য যেটা, এটাও ঠিক আছে। কিন্তু আমার না এই, আমরা দেখছিলাম টোটাল তো ৬ টা, তাই না? এই যে লার্জের জন্য যেটা ঠিক আছে, এক্সট্রা লার্জ আর এক্সট্রা লার্জ, এই ২ টাকে একটু মডিফাই করতে হবে। সো মাঝখান থেকে একটা ছোট্ট করে কাজ করেন। লার্জটাকে কপি পেস্ট করে এখানে আরেকটা স্ক্রিন সাইজ বানান। এইটা লার্জ ডিভাইস, এটাকে আমরা নাম দিব হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, কাইন্ড অফ এরকম একটা কাজ করতে পারেন। এই কোড কমেন্টিংটা উপরের পার্টের জন্য ঠিক আছে, পারফেক্ট। ওইটাকে এখানে বসায় দেন। সো এটার এবারে আমরা স্ক্রিনের সাইজটা ধরবো। হ্যাঁ, আমাদের লার্জের জন্য ৯৯২ থেকে ১১৯৯ ঠিক আছে। আর এইখানে হবে ১২০০ থেকে ১৩৯৯ পর্যন্ত
আর এই জায়গাটাতে এসে এটা এক্সট্রা এক্সট্রা লার্জ, তো এখানে আরেকটা এক্সট্রা অ্যাড করে দিই, এক্সট্রা এক্সট্রা লার্জ, আর এটা হবে হচ্ছে সরাসরি 1400। ওকে ভাইয়েরা, পুরো দেখেন টোটাল 6টা স্ক্রিনে 6টা রেঞ্জ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। এই বিষয়গুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। কয়েকবার আপনি যদি এই কোডটা বাসায় নিজে নিজে করেন তাহলে দেখবেন আপনার হয়ে গেছে। আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইজিলি আপনি কাজ করতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। আমি আমার সম্ভবত হচ্ছে ইন্টারনেট চলে আসছে, আমি একটু সুইচ করি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? ওকে ভাইয়েরা, পুরো একটু দেখি, যেখানে ছিলাম ওই পার্টটাতে আবার চলে যাচ্ছি। সো টোটাল 6টা স্ক্রিনের কাজ কিন্তু আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, এখানে 6টা স্ক্রিনের জন্য রেডি। এটা আমার স্টাইল ডট সিএসএস, এটা আমার ইন্ডেক্স ডট এচটিএমএল। আগে কন্টেন্টটা রেডি করি, আস্তে আস্তে করে আপনাদের জট খোলা শুরু করবে। এখন প্রথমে বিষয়গুলো একটু আলোচনা করছি, এখন জট খোলা শুরু করবে। ইমেজেস নামে একটা সেকশন নিছি, কন্টেইনার নিছি। আমাদের লেআউটটা কাইন্ড অফ এইরকম হবে। আমাদের লেআউটটা হবে কাইন্ড অফ এইটা। আমাদের সম্পূর্ণ একটা সেকশন থাকবে, সেকশনের দুই পাশ থেকে আমরা জায়গা ছাড়বো, ছেড়ে আমরা মাঝখানে কন্টেন্টকে নিয়ে আসবো। এই যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসার জন্য এই যে এখানে যে র্যাপারটা, এই র্যাপারটার নাম দিব আমরা কন্টেইনার। আর ওর ভিতরে থাকবে হচ্ছে আমাদের পাশাপাশি করে একটা দুইটা তিনটা চারটা করে হচ্ছে ইমেজ থাকবে, সমান উইথের, সেম উইথের। ধরেন এখানে পাশাপাশি চারটা আমার ইমেজ থাকবে, চারটা চারটা, নিচের লাইনে হচ্ছে এভাবে চারটা থাকবে, আটটা। সেটা তো বড় স্ক্রিনের জন্য আটটা। আমরা যখন কোনো একটা লেআউট পাবো, আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা লেআউট দিবে, এটা একটু বলে দিই, ম্যাক্সিমাম সময় আমাদের ক্লায়েন্ট আমাদের লেআউট দিবে ধরেন এই যে ল্যাপটপ যে স্ক্রিনটা আছে এইটার উপরে ডিপেন্ড করে। ল্যাপটপের উপরে কিন্তু আমাদের দুইটা স্ক্রিন, হ্যাঁ দুইটা স্ক্রিনের নামগুলো একটু মাথায় রেখেন, আমি এখানে একটু আপনাদের জন্য লিখে দিই, বুঝতে সুবিধা হবে। সবচেয়ে ছোট যেটা, এটা আমরা হচ্ছে এক্সট্রা স্মল বলে থাকি। এর থেকে বড় যেটা এক্সট্রা স্মল, এর থেকে বড় যেটা সেটাকে আমরা হচ্ছে বলে থাকি স্মল, এর থেকে বড় যেটা সেটাকে হচ্ছে আমরা বলে থাকি মিডিয়াম, এর থেকে বড় যেটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের লার্জ। লার্জ থেকে বড় যেটা হয় স্ক্রিনটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সট্রা লার্জ। আর এর থেকে বড় যেটা সেটা হচ্ছে আমরা লিখি এক্সট্রা এক্সট্রা লার্জ। এই টোটাল 1 2 3 4 5 6 6টা স্ক্রিন। সো আপনি আপনি ম্যাক্সিমাম সময় এটা একবারে লিখে তো নিতে পারেন। আপনি যখনই কোনো একটা কাজ পাবেন, ওই লেআউটটা আপনি পাবেন হয়তো হচ্ছে লার্জের বা এক্সট্রা লার্জের বা এক্সট্রা এক্সট্রা লার্জ স্ক্রিনের। ম্যাক্সিমাম সময় আমরা লার্জ স্ক্রিন থেকে কাজ শুরু করি, লার্জ স্ক্রিনে যে লেআউটটা থাকে সেটা উপরের স্ক্রিনগুলোতে ঠিক হয়ে যায়, ওই অনুপাতেই কাজ হলেই হয়ে যায়। বাট অন্যান্য স্ক্রিনের জন্য আমাদেরকে লেআউটটা দেখা যায় আবার নতুন করে সাজাতে হতে পারে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন সাইজ ধরেন হচ্ছে বর্তমানে আমি এক্সট্রা এক্সট্রা লার্জই একটা লেআউট আগে একটু তৈরি করতেছি, করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। কাইন্ড অফ ধরে নেন আমাদের যে কন্টেইনারটা বসাইছি, এখানে আমাদের হচ্ছে কি থাকবে, আমাদের ইমেজগুলো থাকবে। সো ইমেজগুলো না সরাসরি বসাবো না ভাইয়েরা, ইমেজগুলো বসানোর আগে আমি এখানে আরেকটু র্যাপিং করব। সো ইমেজগুলো বসানোর আগে আমাদের র্যাপিংটা কি থাকবে, আমি এখানে এই প্রত্যেকটা ইমেজকে কন্ট্রোল করার জন্য ছোট্ট আলাদা আরেকটা র্যাপার নিব। এটা আমাদের লাগবে, না হলে আমি প্রত্যেকটা ইমেজকে কন্ট্রোল করতে পারবো না। আর আমি এই যে এখানে যে বাহিরে যে কন্টেইনার নিছি ওর উপরে আমি বেশি প্রেশার দিব না, ওর কাজ থাকবে কি জানেন, আমার দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে স্ক্রিনের জায়গাটা মেনটেন করা। সো এখানে তো আমার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আটটা আইটেম, এই আটটা আইটেমকে আবার মেনটেন করার জন্য আলাদা ভিতরে আরো একটা র্যাপার আমরা সেটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করতেও পারি, আবার যদি এমন হয় যে না ভাই ব্যবহার করবো না, ওটা না ব্যবহার করলেও সমস্যা হয় না অনেক সময়। চলেন তাহলে আমরা সিস্টেমটা এরকম হবে, আমাদের একটা মেইন সেকশন থাকবে ইমেজেস, তার ভেতরে থাকবে হচ্ছে আমাদের কন্টেইনার নামে একটা র্যাপার, যার সাহায্যে দুই পাশ থেকে জায়গা ছাড়বো কি ছাড়বো না সেই বিষয়টা মেনটেন করবো। সো আমরা জায়গা ছাড়বো দুই পাশ থেকে, হ্যাঁ আমরা দুই পাশ থেকে জায়গা ছাড়বো, সেটা আমরা কাজ করবো। সো দুই পাশ থেকে জায়গা ছাড়বো আর মাঝখানে এবার হচ্ছে আমরা ইমেজটা বসাবো। সো আমাদের ইমেজগুলো বসবে, ইমেজগুলো মেনটেন করার জন্য অবশ্যই আলাদা আরেকটা আমাদের র্যাপার লাগবে। সো আমি ডট আইএমজি আন্ডারস্কোর আইটেম নামে, মানে ইমেজের আইটেম নামে এখানে একটা র্যাপার তৈরি করে তার ভিতরে হচ্ছে আমি আমার ইমেজটা বসাই দিব। সো আমি আমার ওয়েবসাইটে একটা ইমেজ বসাচ্ছি, একটা ইমেজ রেডি করে রাখছি আমি, ডেমো নামে একটা ইমেজ আছে, ডেমো ডট জেপিজি। হ্যাঁ, এই ইমেজটা বসাই দিছি। ওয়েবসাইটে যদি আসি, পেজটা একটু যদি রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে আছে একটা ডেমো ইমেজ, আর কিছুই নেই।
সো এরকম ইমেজ হচ্ছে আমাদের পাশাপাশি 4টা 4টা 8টা করে হচ্ছে থাকবে। সো তার আগে র্যাপারটাকে কন্ট্রোল করা, হ্যাঁ? র্যাপারটাকে মেইনটেইন করা, ইমেজগুলোকে কন্ট্রোল করা, করে হচ্ছে ধাপে, ধাপে কাজে আগানো। সো এই ইমেজেস এর পার্টে এখানে সেকশনের পার্টে তেমন কিছু করব না। কিছু করব না বলতে একটা হালকা প্যাডিং দিতে পারি। কিছুটা হচ্ছে ছোট একটু প্যাডিং দিয়ে এটাকে একটু মেইনটেইন করতে পারি, যাতে দেখতে আমাদের একটু কনটেন্টটা ভালো লাগে। ইমেজেস এর পার্টে প্যাডিং দিতে পারি টপে, বটমে আপাতত 50 পিক্সেল, লেফট রাইটে 0। এখানে লেফট রাইটে প্যাডিং এর কোনো দরকার নাই। আমরা ওয়েবসাইটে এসে যদি একটু রিলোড দিই, হয়তো হচ্ছে এই যে দেখেন টপে আর হচ্ছে এই যে বটমের দিকে একটা প্যাডিং চলে আসছে। এতটুকু প্যাডিং থাকুক, ওকে। এবার আসেন এই মেইন কাহিনী, কন্টেইনার লেআউটের শুরু, যে ধাপটা। আমাদের এই কন্টেইনারটাকে মেইনটেইন আমরা কিভাবে করতে পারি? কন্টেইনারটাকে আপনি ২ ভাবে মেইনটেইন করতে পারেন। খুব ভালো করে বুঝে নেন। আপনি কন্টেইনারের একটা ফিক্স সাইজ ধরে ওকে মেইনটেইন করতে পারেন। অথবা এই কন্টেইনারটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বোঝানোর জন্য আপনি একটা আনুপাতিক হারও মেইনটেইন করতে পারেন। যেমন ধরেন আপনার কম্পিউটারে যে স্ক্রিন আপনি কাজ করতেছেন, এটা আপনার কম্পিউটার স্ক্রিন। টোটাল আপনার এই কম্পিউটার স্ক্রিনের সাইজ হচ্ছে ১৪০০। টোটাল স্ক্রিন সাইজ হচ্ছে কত? ১৪০০। বিষয়গুলো ধাপে, ধাপে হচ্ছে বুঝতে পারবো আমরা, হ্যাঁ? একটু দেখতে থাকেন। টোটাল স্ক্রিন সাইজ আমার ১৪০০। আচ্ছা, এখন এই ১৪০০ এর ভিতরে আমি যে র্যাপারটা নিতেছি, এই র্যাপারটা কতটুকু থাকবে? ধরেন র্যাপারটা বললাম যে হচ্ছে ১২০০ পিক্সেল, ১২০০ পিক্সেল থাকবে। তো আপনি চাইলে এইভাবে পিক্সেল দিয়ে ফিক্স করে বসাইতে পারেন। এই পিক্সেল দিয়ে ফিক্স করে বসানোর পপুলারিটিটা হচ্ছে একটু বেশি। কেন বেশি? বেশি কারণ হচ্ছে এইভাবে ফিক্স করে যদি বসানো হয়, তাহলে লেফট থেকে রাইট সাইড থেকে কনটেন্টটা সুন্দর করে ২ পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে ফিক্সড একটা অ্যামাউন্ট নিয়ে নিজেকে সে হচ্ছে কন্ট্রোল করতে থাকে। স্ক্রিন সাইজ বেশি বড় হয়ে গেলে বা বেশি ছোট হয়ে গেল না, তখন হচ্ছে মেইনটেইনটা হচ্ছে ইজি হয়ে যায়। আর আপনাদেরকে একটু আগে তো ব্রেক পয়েন্টের ওই পার্টটা দেখাইলাম, যেখানে বুটস্ট্র্যাপ নিজে যে সম্পূর্ণ মানে সবগুলো স্ক্রিন বুঝাইতেছে আমাদেরকে যে এগুলো হচ্ছে পিক্সেল দিয়ে মেইনটেইন করা। কেন পিক্সেল দিয়ে মেইনটেইন করা বা কেন হচ্ছে ফিক্স করা? কারণ তাহলে হচ্ছে গ্র্যাব করতে ইজি হয়। তাহলে কনটেন্টটাকে ম্যানেজ করতে ইজি হয়। আবার ক্ষেত্র বিশেষে আমরা এটাও করে থাকি। আমরা হচ্ছে পার্সেন্টেজ আনুপাতিক হারেও হচ্ছে বসেও আমরা কাজ করে থাকি। আপনারা যদি বুটস্ট্র্যাপ শিখে থাকেন, আপনারা খেয়াল করে দেখবেন বুটস্ট্র্যাপের ভেতরে না এই আনুপাতিক এবং পিক্সেল ২ টা মিলাই হচ্ছে কম্বিনেশনই কাজ করা হয়েছে। সো ধরেন আপনি চিন্তা করতেছেন ধরেন ১২০০ পিক্সেল, যদি ১২০০ পিক্সেল হয় তাহলে লেআউটটা এরকম হবে যে ভিতর থেকে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসলো। এইভাবে হবে। আবার সেম আপনি ১২০০ পিক্সেল ব্যবহার না করে, না ভাই আমি ১২০০ করব না, আমি পার্সেন্টেজ দিয়ে মেইনটেইন করব। তাহলে আপনি বলতে পারেন এইভাবে হচ্ছে ৯০%। সো অনেকটা মোটামুটি দেখা যাবে যে হচ্ছে ৯০% হয়ে আপনার কনটেন্ট চলে আসবে। এগুলো মানে মেইনটেইন করতে হবে আমাদের, হ্যাঁ? আমরা আসেন আজকে একবারে ফিক্স করে লেআউটটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা ধরেন এটাকে পিক্সেল দিয়েই হচ্ছে করে আমরা বসানোর চেষ্টা করব। কন্টেইনার বর্তমানে আমি আছি কিন্তু ১৪০০ পিক্সেল একটা স্ক্রিনে। আমি ধরে নেই যে আমার কন্টেইনারটা হচ্ছে এই স্ক্রিনে কতটুকু। আমরা ধরে নেই হচ্ছে ১২০০ বা সামথিং কিছু একটা ধরে নিতে পারি। আমরা যদি বুটস্ট্র্যাপকে ফলো করি তাহলে দেখতে পারবেন বুটস্ট্র্যাপও কিন্তু এগুলোর একটা সাইজ ধরে রাখছে। আপনাদেরকে এটা দেখানোর জন্য একটু এই যে লেআউটের পার্টে কন্টেইনারে নিয়ে যেতে পারি। যারা গ্রাফিক ডিজাইনার আছে, আপনাদের পরিচিত যদি কোনো গ্রাফিক ডিজাইনার থাকে, তারা দেখবেন বুটস্ট্র্যাপের এই কন্টেইনারের এই রোল মডেলটা তারা ফলো করে তারা হচ্ছে বিভিন্ন রকমের তাদের যে গ্রাফিক্যাল ওয়েবের ইউআই যেগুলো থাকে সেগুলো হচ্ছে তারা মেইনটেইন করতেছে। সেটা ফিগমাতে হোক বা হচ্ছে পিএইচডিতে হোক বা এক্সডিতে বা অন্য কোনো সিস্টেম। তারা এই বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম এইটা ফলো করে তারা কাজকর্ম করতেছে। এখানে না একটু যদি আমরা খেয়াল করি, দেখেন এই যে কন্টেইনার দেওয়া আছে, কন্টেইনারটা হচ্ছে এখানে বলতেছে যে ১৪০০ পিক্সেল একটা স্ক্রিনের জন্য ওরা ১৩২০ পরিমাণে জায়গা রাখতেছে। ১২০০ পিক্সেল একটা স্ক্রিনের জন্য ১১৪০ পরিমাণে জায়গা নিচ্ছে। এইভাবে করে না ওরা ওদের মতন করে একটা কি করছে যে হচ্ছে র্যাপিং দিয়ে দিছে। র্যাপিং এর কনসেপ্ট কিভাবে কাজ করবে সেটা দিয়ে দিছে। সো আমরা যারা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি, আলাদা করে এই এখন যে বিষয়গুলো দেখাচ্ছি তাদেরকে আলাদা করে তৈরি করতে হবে না। এটা বলতে পারেন একটা মজা। যে তৈরি করতে হবে না। আমি কি বলে যে হচ্ছে আমি কাজ করতে পারতেছি। কিন্তু যারা আবার চিন্তা করতেছেন আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করব না, আমি HTML CSS দিয়ে কাজ করব, তাদেরকে কিন্তু আবার এই বিষয়গুলো, এই মেকানিজম গুলো হচ্ছে নিজের মতন করে একবারে জিরো থেকে নিজের মতন করে তৈরি করতে হবে। সো আপনি জিরো থেকে নিজের মতন করে তৈরি করেন বা এখানে যা আছে এটা ব্যবহার করেন, যাই করতে যান না কেন, আপনার আগে মেইন যেটা জানার লাগবে বা মেইন যে বিষয়টা আপনার দরকার সেটা হচ্ছে কনসেপ্ট। ওই কনসেপ্টই আমি আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি যে হাউ ইট ওয়ার্কস, ব্রেক পয়েন্ট, মিডিয়া কোয়েরি, ওয়েবসাইটের রেসপন্সিভনেস কিভাবে কাজ করে সেই বিষয়টা, সেই স্ক্রিনের যে বিষয়গুলো সেগুলোই হচ্ছে আমি বোঝানোর জন্য এখানে আপনাদেরকে এখন আলোচনা করে দিচ্ছি। চলেন আমরা আমাদের মতন করে একটা পার্ট বানাই। যেমন আমাদের টোটাল তো ৬টা ধরলাম, ধরেন এক্সট্রা লার্জ এটা ১৪০০। এই ১৪০০তে আপনি বললেন যে ভাই আমি এখানে ১২০০ উপরে জায়গা ধরবো। এক্সট্রা এক্সট্রা লার্জের স্ক্রিন সাইজ কত ছিল? এক্সট্রা লার্জে হইতেছিল, আমরা আপনার এখান থেকে দেখতে পারি, এক্সট্রা লার্জে ওরা নিছিল হচ্ছে আপনার ১২০০ থেকে শুরু। ১২০০ থেকে শুরু। এখন আপনি বললেন ঠিক আছে ১২০০ থেকে শুরু, আমি এইটার জন্য হচ্ছে ১০০০ পিক্সেলের একটা স্ক্রিন সাইজের আমি হচ্ছে জায়গা নিব।
মানে এইটা আমি বুটস্ট্র্যাপেরটা এখন ফলো করতেছি না, ক্লিয়ার করে দিই, আমি বুটস্ট্র্যাপে কোনো কিছু ফলো করতেছি না এখন আর। আপনার মনে হইতেছে যে এই স্ক্রিনের সাইজ অনুপাতে আপনি কন্টেইনার বা র্যাপার যেটা ব্যবহার করবেন এটা আপনি আপনার মতন করে মেনটেন করবেন। ইটস আপ টু ইউ, আপনি যেইভাবে মন চায় আপনি মেনটেন করতে পারেন। ওকে, আর যদি মনে করেন না আমি এই পার্টগুলো এগুলো নিজের মতন না, আমি বুটস্ট্র্যাপের মতন ফলো করব, তাহলে আপনি যেটা করেন 1400 পিক্সেল, ওকে, তাহলে তো 1400 পিক্সেলের জন্য আপনি জায়গা রাখেন, এইটা ফলো করেই আপনি 1320 পিক্সেলের মতন করে আপনি হচ্ছে জায়গা নিয়ে কাজ করেন। এটাতে তাহলে 1320 পিক্সেল হবে। তারপরে আমাদের এর থেকে ছোট যেটা সেটাতে হবে হচ্ছে 1040 আর কি, 1040 পরিমাণে। তার থেকে ছোট যেটা সেটা হচ্ছে 960 পরিমাণে হবে জায়গা, এই যে লার্জে 960 পিক্সেল। তার থেকে ছোট যেটা মিডিয়ামে হবে ধরেন হচ্ছে 720 পরিমাণে। এই জিনিসগুলো মজা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ব্যবহার করলে বুটস্ট্র্যাপের ভেতরে এগুলো সব রেডি করাই থাকে। আর তার থেকে যেটা ছোট সেটা হচ্ছে ধরেন 540। তার থেকে ছোট যেটা আসলে এর থেকে ছোট যে স্কিনে আর ওইভাবে কি বলে যে সাইজ নাই, এর জন্য হচ্ছে ওইটাকে ওরা 100% হিসাবেই মেনটেন করতেছে, একবার ডাইরেক্ট সরাসরি 100% ধরে ফেলছে, কারণ ওই স্কিনে এইভাবে বেশি জায়গা নাই, তো আলাদা করে আর ওইটার লেআউট ধরে নেই, ওইটা 100%ই রাখা হয়েছে। চলেন তাহলে আমরা এই ফর্মুলাটা একটু ফলো করতে পারি। আমরা এখানে কন্টেইনার বানাবো আগে, হ্যাঁ, আমাদের 1400 পিক্সেল একটা স্ক্রিনে কাজ করতেছি, আমরা এখানে এসে ওকে বলে দিলাম তোমার উইথ থাকবে কত, আর এই যে কন্টেইনারটা ব্যবহার করতেছি কেন, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আনবো, এই যে ওকে বলে দিলাম 1320 পিক্সেল পরিমাণে তুমি থাকবা। আমরা এটা আসলে ঠিক নিচ্ছি কিনা এটা বোঝার জন্য একটা অতিরিক্ত বর্ডার দিতে পারি, জাস্ট বোঝার জন্য সলিড রেড কালার একটা বর্ডার দিলাম। আমরা যদি ওয়েবসাইটে আসি, পেজটা একটু সেভ করে আমরা যদি পেজটা একটু রিলোড দিই, তাহলে ভাইয়ারা খেয়াল করতে পারবেন বর্তমানে আমি 1440 পিক্সেল একটা স্ক্রিনে আছি। 1440 পিক্সেল একটা স্ক্রিনের ভেতরে আমার কিন্তু র্যাপার কিন্তু আমার জায়গা নিয়ে নিছে, এই যে লেফট থেকে দেখেন রাইট পর্যন্ত হচ্ছে আপনার জায়গা নিছে কতটুকু, কন্টেইনারটা ধরে নিচে দেখেন 1320 পিক্সেল পরিমাণে জায়গা নিয়ে নিছে। এখন ওকে তো মাঝখানে আনতে হবে, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আনতে হবে না। সো এর জন্য নিব হচ্ছে আমরা মার্জিন 0 অটো। এই মার্জিন 0 অটো করলে কন্টেন্টটা হচ্ছে লেফট রাইট থেকে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসে। আপনারা জানেন মার্জিনের দুইটা ভ্যালু, প্রথম যে ভ্যালুটা এটা টপ বটম, আর পরের যে ভ্যালুটা এটা লেফট রাইটের জন্য কাজ করে। সো এই যে এখানে হচ্ছে 0 দিলাম, তার মানে টপ বটমে আমার কোনো সমস্যা নাই, ওইখানে আমার কোনো ক্যালকুলেশনের দরকারও নাই, আমার সমস্যা হচ্ছে লেফট রাইটে। সো এই কন্টেইনারের সাহায্যে আমি একটা জায়গা দিয়ে সম্পূর্ণ কন্টেন্টটাকে তো মাঝখানে আনতে যাচ্ছি, তার জন্য হচ্ছে আমাকে এই 0 অটোটা ব্যবহার করতে হবে। এখন লেফট রাইট থেকে হচ্ছে ও জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে নিয়ে চলে আসবে। একটু খেয়াল করে দেখেন 1440 পিক্সেল একটা স্ক্রিনে আমি নিজের জন্য 1320 পিক্সেল পরিমাণে জায়গা নিছি, আর এই 1320 পিক্সেল পরিমাণে জায়গা নেওয়ার পরে বাকি যে জায়গাটা আছে, হ্যাঁ, বাকি কিন্তু আমার হাতে হচ্ছে আরো বেশ কিছুটা জায়গা আছে। আমি যদি আপনাদের ক্যালকুলেশন করে দেখাই, 1400 এখানে হচ্ছে আমার 40 মাইনাস এখানে আমার জায়গা কন্টেন্টের জন্য যাবে হচ্ছে 1320, আমার হাতে হচ্ছে আরো 120 আছে। এই 120-এর অর্ধেক কত, 60 পিক্সেল। লেফট সাইডে ওরা 60 পিক্সেল এবং রাইট সাইডে ওরা 60 পিক্সেল করে হচ্ছে কি করতেছে, নিজেদের জন্য জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে চলে আসছে। ওকে, একটা একটা করেই আগাই। সো আমাদের কন্টেইনারটা কোন স্ক্রিনের জন্য হয়েছে, একটা আমরা এক্সট্রা লার্জ থেকেই মনে হয় শুরু করে দিলাম, এই যে একবারে কোনটা এক্সট্রা লার্জ থেকেই শুরু করছি। আমরা চাইলে লার্জ থেকেও এই লার্জের স্ক্রিন থেকেও শুরু করতে পারতাম, এই যে লার্জের থেকেও এটা থেকেও চাইলে শুরু করা যায়। আসেন একবার উপর থেকে নিচের দিকে যাই, অথবা চাইলে এই যে লার্জ থেকে এসে এইভাবে শুরু করতে পারি, মানে এটা যে কোনোটা করা যায়। বেস্ট হচ্ছে কোনটা, বেস্ট হচ্ছে লার্জ থেকে এক্সট্রা লার্জ হয়ে এক্সট্রা লার্জ আগে মানে লার্জেরটা করে তারপরে উপরের গুলো, এবং তারপরে আবার হচ্ছে লার্জেরটা থেকে আবার নিচের গুলো চেক করা, এটা হচ্ছে বেস্ট। সো আমরা চাইলে ওইটাও ফলো করতে পারি। আচ্ছা তাহলে একটা একটু শর্টকাট করি, আসেন শর্টকাটটা হচ্ছে আমরা লার্জ স্ক্রিনটা ধরি আমরা কাজ করি, তাহলে একটু কোড কমও হবে। লার্জ স্ক্রিন সাইজ কত, এই যে মাঝখানে এখানে ক্লিক করেন, লার্জ স্ক্রিন সাইজ হচ্ছে 1024 পিক্সেল। 1024 পিক্সেলের স্ক্রিনে নিজের জন্য জায়গা রাখছে হচ্ছে 960 পিক্সেল। আমরা তবে একটা কাজ করি, এখানে ভ্যালুটা সরাসরি 960 পিক্সেল দিয়ে দিই। এখন আমরা সরাসরি চেকিংয়ে চলে যাবো হচ্ছে আমাদের এই লার্জ স্ক্রিনে। দেখেন একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন এই যে হচ্ছে আমার লার্জ স্ক্রিন লেআউটটা 1024 পিক্সেল টোটাল স্ক্রিন সাইজ লেফট থেকে রাইট পর্যন্ত, আর মাঝখানে আমি কন্টেইনার নিচ্ছি হচ্ছে 960 পিক্সেলের। ওই যে বাকি জায়গাটা ও লেফট থেকে রাইট থেকে দুই পাশ থেকে ছেড়ে মাঝখানে চলে আসছে। ছোট্ট একটা স্টাইল ডট সিএসএস একটু শুরুতে করে নিতে হবে, যেহেতু একবারে করতেছেন, সিএসএস করতেছেন, আপনাকে অবশ্যই একটা নর্মালাইজ সিএসএস ব্যবহার করতে হবে ভাইয়ারা পুরো, হ্যাঁ, নাহলে বডি থেকে বাই ডিফল্ট একটা হচ্ছে মার্জিন পাই, এই মার্জিনটাকে 0 করে দিয়ে, যেহেতু নর্মালাইজ ব্যবহার করতেছি সো এইটা প্রথমে একটু করে দিতে হবে, তাহলে একটু সুন্দর করে আপনি কাজকর্ম করতে পারবেন, একটু ভালো করে করতে পারবেন। ওকে, সো আমাদের এই যে কন্টেইনার যদি আমরা দেখি, আমরা বর্তমানে 1024 পিক্সেলে আছি। 1024 পিক্সেল একটা স্ক্রিনের জন্য আমরা 660 পিক্সেল পরিমাণে জায়গা নিচ্ছি।
এটাই আপনাদেরকে বলতেছিলাম যে আপনি চাইলে এটাকে সরাসরি পার্সেন্টেজেও করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্মুলা অনুযায়ী পিক্সেল দিয়ে দিয়েও করতে পারেন। সো আমরা ক্লাসে যখন কাজ করাই তখন হচ্ছে আমরা পার্সেন্টেজের পার্টটা বুঝাই, সোফার স্টুডেন্টরা পার্সেন্টেজ বা আনুপাতিক হারটা ক্লিয়ার করে বুঝে যায়। পরবর্তীতে যখন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের পার্টে চলে আসি, এখানে পিক্সেল দিয়ে করা, এবং এইবার এখানে হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইনটার উপরে বেশি ইমপ্লিমেন্ট, বেশি জোর দেওয়ার কারণে কিন্তু এই পার্টটাতে এসে সবকিছুই আমরা হচ্ছে পিক্সেলের উপরে ডিপেন্ড করে করি। তবে মজার বিষয় হচ্ছে যেহেতু বুটস্ট্র্যাপের ভিতরে এগুলো সবকিছু ডিফাইন করা আছে, ওই ক্লাসগুলো কল করলেই হচ্ছে কাজ হয়ে যায়। এটা হচ্ছে বলতে পারেন বুটস্ট্র্যাপের একটা মজা। বাট যাই হোক, আজকে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা হবে না, হবে আপনার এই লেআউট নিয়ে আলোচনা। সো অলরেডি আমরা একটা আইটেম কিন্তু এখানে বসাইছি, দেখেন আমাদের র্যাপারের পার্টের একটা কাজ করছি। ধরেন আমরা লার্জ থেকেই কাজ করব, আমরা বর্তমানে লার্জ স্ক্রিনে অলরেডি আসি। আমি একটু স্ক্রিন সাইজটা বাড়াই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা বর্তমানে কিন্তু লার্জ স্ক্রিন সাইজেই আসি। কন্টেইনারটাকে আমরা নিলাম এখানে। এরপরে যদি একটু যাই, আমরা আমাদের এই যে একটা আইটেম, এই একটা আইটেমকে ধরবো, একটা সিঙ্গেল আইটেমকে ধরবো আগে। সিঙ্গেল আইটেম, সিঙ্গেল আইটেমের ভেতরে হচ্ছে এই যে আমার ইমেজটা। আমি এটাকে একটু ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে ধরে ফেলতেছি। এখানে যদি আমি লিখি আইএমজি, বাস ওকে ধরে ফেলতে পারছি। এই যে এটার ভিতরে ইমেজটা ডিসেন্ডেন্ট দিয়ে ধরে ফেলছি। সো এখন আমার একটা সিঙ্গেল আইটেম, এটা কি হবে? একটু ক্যালকুলেশন করি আমরা এবার। এবার ভিতরে ক্যালকুলেশনটা করার জন্য এইখানে আমরা আনুপাতিক হারটাকে নিয়ে আসতে পারবো। র্যাপারটাকে এইভাবে বানায় ফেলছেন তো, এটা সমস্যা নেই। এবার ভিতরে ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা আনুপাতিক হারটাকে নিয়ে আসবো। আমার ক্যালকুলেশন ছিল এরকম, এই লেফট থেকে রাইট সাইড পর্যন্ত এই যে ধরেন কন্টেইনারটা বসানোর পরে 4টা আইটেম বসবে ভিতরে, তাই না? সো এই সম্পূর্ণ জায়গাটা এখানে হচ্ছে ধরেন এটা কত ছিল, এটা কিন্তু পিক্সেলে ছিল 960 পিক্সেল। সো এটা 960 পিক্সেলে হলেও এবার আপনি একটু আনুপাতিক হারে চিন্তা করেন, এই 960 পিক্সেলই এই ভিতরের কন্টেন্টের জন্য কিন্তু 100%। সো ভিতরের কন্টেন্টের জন্য যদি ও 100% হয়, তাহলে একটা আইটেম কতটুকু জায়গা পাবে? এখানে সম্পূর্ণ জায়গাটা ধরেন 100%, তাহলে একটা আইটেম কতটুকু জায়গা পাবে? 25%। চলেন সেটাই করি। সো এই যে ইমেজ আইটেম WIDTH উইথ দিয়ে ওকে বলবো, তোমার উইথ হবে হচ্ছে 25% বলে দিলাম। আর ভিতরে ইমেজটাকে রেসপন্সিভ করতে হবে, এই 25%-এর ভিতরেই ওকে সেট করতে হবে। আশা করি এই কনসেপ্টটার সাথে আপনার খুব ভালো করেই পরিচিত। এইটা নিয়ে আমি আর বিস্তারিত তেমন কিছু আলোচনা করলাম না। এটা আমার র্যাপার, ওকে জায়গা দিলাম 25%, আর ওই 25% জুড়েই আমার ইমেজটা সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে। এই ইমেজটাকে ধরে আমার বলতে হবে তোমার উইথ থাকবে 100%। সো ও যে 100% নিজেকে সেট করবে কার ভেতরে? ওর র্যাপার। ওর র্যাপারের যতটুকু জায়গা আছে, ওর র্যাপারের 25%, 1%, 10% যাই জায়গা থাকুক না কেন, সেই জায়গার ভিতরেই সে নিজেকে একবারে 100% সেট করবে। আমরা একটু সেভ করি, ওয়েবসাইটে এসে যদি একটু পেজটা রিলোড দিই, আমরা দেখতে পারবো আমাদের একটা আইটেম এখানে 25% হচ্ছে কি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারবো? বাকি আইটেমগুলো আমাদের পাশাপাশি পাশাপাশি আমরা বসাইতে পারবো। সো বাকি আইটেমগুলো পাশাপাশি বসানোর জন্য আমরা এখানে 1টা 2টা 3টা 4টা, এটা আমার টোটাল হচ্ছে 4টা আইটেম। নিচে আসেন, আরও 4টা আইটেম বসাবো আমরা। হ্যাঁ, এইটাই মানে টোটাল 8টা, তো 8টা আইটেম বসবে, 4টা 4টা করে 8টা আইটেম বসবে। একটু সেভ করেন, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। সবগুলো এখন 8টা আইটেম নিচে নিচে আসবে, এখন পাশাপাশি আসবে না। তো এই পাশাপাশি আনার জন্য আইটেমগুলোকে আমার যেটা করতে হবে, আমি ফ্লোট চাইলে ফ্লোট, ফ্লেক্স চাইলে ফ্লেক্স, গ্রিড চাইলে গ্রিড ব্যবহার করতে পারি। বাট আপাতত আমরা ফ্লোট দিয়ে কাজ করব। সো আমার আইটেমগুলো পেয়ে যেটা, আইটেমটাকে সবগুলোকে একটা পাশে ফ্লোট করতে গেলে অবশ্যই ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট না করলে আমরা আইটেমগুলোকে কি করতে পারবো না, একটা পাশে হচ্ছে ভাগাভাগি করে নিয়ে আসতে পারবো না। সো ফ্লোট লেফট করে দিছি, ওয়েবসাইটে এসে একটু রিলোড দেন। খেয়াল করে দেখেন আইটেমগুলো চলে আসছে। কারণ 4টা আইটেম যে আসছে পাশাপাশি, এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে যে আইটেমগুলো একটার সাথে একটা লেগে গেছে। এখন ভাইয়া লেআউট আপনি যেভাবে মেনটেন করেন, নো ওয়ারিস, নো প্রবলেম, করতে পারেন আপনি। কনসেপ্টটা দেখেন, আপনি মেনটেন করতে পারবেন। আমরা এই যে আমাদের মেইন আইটেম কোনটা, এই যে আমরা ফ্লোট করলাম কাকে, ইমেজের আইটেমটাকে। ও এখন একটার সাথে আরেকটা আইটেম লেগে গেছে, আমরা চাইলেই ওকে একটা প্যাডিং দিতে পারি। টপ বটমে আমার প্যাডিং এর দরকার নেই, আমার লেফট রাইটে আনুমানিক একটা হচ্ছে কত, ধরেন হচ্ছে 3 পিক্সেলের একটা প্যাডিং হলেই হচ্ছে হয়ে যায়। ওকে, 3 পিক্সেলের একটা প্যাডিং হলে হয়ে যায়। ওয়েবসাইটে এসে রিলোড দেন, এখানে দেখেন কিছুটা গ্যাপ চলে আসে, কিন্তু একটা আইটেম ভেঙে নিচে পড়ে গেছে। এই যে আইটেমটা ভেঙে পড়ে নিচে চলে গেল কেন? কারণ আমার হচ্ছে আপনাদের লেআউটের যদি আইডিয়া থেকে থাকে বা আইডিয়া না থেকে থাকে, একটা বিষয় আবার একটু মনে করা দিই। ধরেন এখানে যতটুকুই জায়গা আছে না কেন, ধরেন আপনার এখানে 900 পিক্সেল বা 960 পিক্সেলের জায়গা আছে, এই 960 পিক্সেলই ভিতরে আইটেমগুলোর জন্য 100%। সো এখানে হচ্ছে আপনি একটা আইটেমকে ধরছেন কত, 25% ধরছিলেন, মনে আছে? এখন এই 25%-এর সাথে কিন্তু আপনি আরেকটা কাজ করছেন, এই যে মাত্র হচ্ছে 3 পিক্সেল আরও যোগ করছেন। সো বর্তমানে আপনার একটা ইমেজ আইটেম আর 25%-এর ভিতরে নাই, 25% প্লাস হচ্ছে কত, 3 পিক্সেল হয়ে গেছে। মানে বর্তমানে এইখানে আমার একটা আইটেম, একটু আগে এটাকে 100% আমরা কন্ট্রোল করতে পারতেছিলাম, এখন আর কন্ট্রোল করতে পারতেছি না, কারণ এখন এইটা 25%,
প্লাস চলে আসছে হচ্ছে আরো 3 পিক্সেল। মানে এই 25% এর সাথে অতিরিক্ত আরো 3 পিক্সেল যুক্ত হয়েছে। যুক্ত অ্যাকচুয়ালি 3 পিক্সেল যুক্ত হয়নি, অ্যাকচুয়ালি 6 পিক্সেল যুক্ত হয়েছে। কারণ আমরা দিছি হচ্ছে এখানে কি দিছি যে এটা কিন্তু লেফট রাইট এর ভ্যালু, এখানে বলছি 3 পিক্সেল। তার মানে লেফটে 3 পিক্সেল, রাইটে 3 পিক্সেল, দুই পাশ থেকে কিন্তু হচ্ছে আমার 4 পিক্সেল, সরি 6 পিক্সেল চলে আসে। সো যেহেতু এখানে 25% এর বেশি একটা আইটেমই দেখেন, এখানে 25% প্লাস 6 মানে অতিরিক্ত আরো 6 পিক্সেল চলে আসে। তার মানে এখানে হচ্ছে আরো পাশাপাশি হচ্ছে ছিল কি আরো 3টা আইটেম, মানে টোটাল 4টা আইটেম। সো টোটাল 4টা আইটেম থেকে এখানে কিন্তু অতিরিক্ত আমার বেশ কিছু আরো স্পেসিং চলে আসে, 424 পিক্সেল চলে আসে। সো যেহেতু এটা 100 প্লাস হয়ে গেছে, এই কারণে কিন্তু এই আইটেমটার পাশাপাশি আসতেছে না বা পাশাপাশি আসবে না। ভাইয়ারা আপুরা, আপনার কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এই লেআউটের যে পার্টটা বুঝাচ্ছি, একটু যদি ফোকাস দেন, একটু যদি বোঝার চেষ্টা করেন, এই বিষয়গুলো কোনো ব্যাপারই না আপনাদের জন্য। ওকে, একটু বাসায় হ্যাঁ অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে আপনারা যাতে ঠিক মতন বুঝতে পারেন। তার জন্য তো ভেঙে ভেঙে এই কথাগুলো বলা, যাতে করে আপনারা মেজারমেন্টটা ধরতে পারেন। আর মেজারমেন্ট ধরতে না পারলে কিন্তু কাজ করতে পারবেন না। সো ভিডিওটা তো ফেসবুকেই থাকবে, এই ভিডিওটা চাইলে আপনারা আবার পরবর্তীতে বারবার বারবার দেখতে পারেন এবং দেখবেন এইটা একটা রিসোর্স হিসেবে এখানে আপনাদের জন্য থাকবে। ওকে, যেটা বলতেছিলাম ভাইয়েরা, সো এখন এখন কি হয়েছে, এখন সমস্যাটা যেটা হয়েছে এটাকে সলভ করবো কিভাবে? সমস্যাটা সলভ করার জন্য ইজি একটা সলিউশন আছে, যেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স যদি আমরা বলি তাহলে যেটা হয়, এটা লিখে নিই তারপরে দেখাই। এখন যদি ওয়েবসাইটে আসি তাহলে দেখবেন লেআউটটা ঠিক হয়ে গেছে, আর লেআউটটা ওটা ভাঙবে না, ঠিক হয়ে গেছে। দেখেন এই যে 4টা আইটেমই ঠিকঠাক মতন চলে আসছে। একটু আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে, যখন বক্স সাইজিং বর্ডার বক্স বলবেন না, তখন এই 25%-এর সাথে অতিরিক্ত 6 পিক্সেল যোগ হচ্ছিল প্রত্যেকটা আইটেমে। বাট যখন আপনি বলে দিয়েছেন বক্স সাইজিং বর্ডার বক্স, তখন যেটা হয়েছে, ধরেন আপনি মেইন আইটেমটার উইথ কত ধরছেন, 25%, এই 25%-এর ভিতরেও সে প্যাডিংটাকে অ্যাডজাস্ট করে নিছে। তার মানে এখানে বলতে পারি আমাদের আইটেমটা লেফটে 3 পিক্সেল, রাইটে 3 পিক্সেল, মানে 6 পিক্সেল। মানে টোটাল 25% থেকে 6 পিক্সেল আগে বাদ দিছে। বাদ দেওয়ার পরে যা পাইছে সেটাকে সে কি করছে, সেটাকে সে হচ্ছে আইটেমের জন্য দিয়ে দিছে। সো এখন যদি সহজভাবে বলি, সহজভাবে বিষয়টা হচ্ছে এরকম, আমার এই একটা আইটেম টোটাল হচ্ছে 25%-এর ভিতরে হচ্ছে বসে রয়েছে। এখন এই যে আমি একটু ওকে ধরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা আইটেমকে ধরি, এই যে একটা আইটেম, এই একটা আইটেম টোটাল, এই যে একটু আগে যেটা হইতেছিল অতিরিক্ত 3 পিক্সেল যুক্ত হচ্ছিল, এখন যেটা হচ্ছে এই 3 পিক্সেল এই 25%-এর সাথেই ইনক্লুড হয়ে গেছে। মানে 25% থেকে 3 3 6 পিক্সেল বাদ দিয়ে যা হয়েছে জায়গাটা, সেটা হচ্ছে আমার এই আইটেমকে দিয়ে দেওয়া হয়েছে। সো এটা তো হচ্ছে করে ফেললাম আমরা। আপনারা ফ্লোটের সিস্টেমটা হয়তো বা জানেন কম বেশি। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমার আসলে হচ্ছে অলরেডি লাইভ ক্লাসের সময়টা প্রায় শেষের দিকে। সো যেটা বলতেছিলাম, এখানে আমাদের কন্টেইনার নাম হয়েছে, কন্টেইনারের ভিতরে কন্টেন্টটা বসাইছি এবং তার ভিতরে হচ্ছে আমাদের ইমেজের আইটেমগুলো বসাইছি। আর ইমেজগুলো পাশাপাশি আইটেম আনার জন্য ফ্লোট সিস্টেমটা ব্যবহার করছি। আর ফ্লোট সিস্টেম ব্যবহার করলে মাস্ট আপনাকে একটা অবশ্যই র্যাপার নিতে হবে, না হলে ফ্লোটিংয়ের মাধ্যমে যে কন্টেন্টগুলোকে আপনি পাশাপাশি আনছেন তাদের কন্ট্রোল করতে পারবেন না। যেমন এখানে দেখেন আমরা হচ্ছে অলরেডি যে পাশাপাশি ভাষায় ফ্লোট করে যে নিয়ে আসলাম, ওরা ওদের জায়গা ছেড়ে দিছে। এই যে জায়গাটা যে ছেড়ে দিছে এটা বুঝলাম কিভাবে, এই যে দেখেন বর্ডারটা একটা কোনায় হচ্ছে উপরে উঠে রয়েছে। এই হারানো জায়গাটা ওদের ফেরত দেওয়ার জন্য আমরা কন্টেইনারের ভেতরে বলে দিব হচ্ছে ওভারফ্লো হিডেন। এই কন্টেইনারটা ধরেন, এইখানে এসে বলেন ওভারফ্লো হিডেন, এটা বলে দিলেই দেখবেন ওদের হারানো জায়গাটা ফেরত পাবে। এই যে দেখেন এই যে বর্ডারটা কিন্তু চতুর্দিকে চলে আসছে এখন আমার আইটেমের। ওকে, একটু একটু করে আমরা কিন্তু করে ফেলতেছি, আস্তে আস্তে কিন্তু আমাদের লেআউটটা মোটামুটি হয়ে যেতেছে। আমরা চাইলে আমাদের এই আইটেমগুলোর ভিতরে একটা মার্জিন টপ বটমও দিতে পারি, এই যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমকে হচ্ছে সরানোর জন্য। বাট এটা অটোমেটিক্যালি না, আমার ইমেজের নিচে সম্ভবত একটু ছোট্ট করে একটু পিএনজি দেওয়া আছে, একটু অতিরিক্ত বর্ধিত অংশ আছে, এই কারণে হচ্ছে আমাকে আর আলাদা করে এটা দিতে হবে না। হ্যাঁ, আপাতত ইমেজটা কিছুটা মানে দূরেই আছে, এটা সমস্যা হবে না। দেখেন আমার 1024 পিক্সেলের যে স্ক্রিন আমি কাজ করতেছিলাম, এটাতে কিন্তু হচ্ছে আমার পাশাপাশি কয়টা, একটা দুটা তিনটা চারটা করে করে আইটেমগুলো চলে আসলো। এর থেকে বড় স্ক্রিনটা কোনটা, ওই যে একটু আগে দেখেছি 1200 পিক্সেল, ওইটাতে যদি যান, এসে যদি হচ্ছে পেজটা রিলোড দেন, দেখেন একটু খেয়াল করে আমরা কিন্তু কাজ করছি কোন স্ক্রিনের জন্য, কাজ করছি হচ্ছে এলজি স্ক্রিন ধরে 960 ধরে। ওই 960 কিন্তু হচ্ছে এখানে রয়ে গেছে। ওকে, এই যে 1200 পিক্সেলও কিন্তু হচ্ছে এখন বর্তমানে আমরা 960-এর ভিতরেই আছি। এই যে কন্টেনার যদি ধরেন দেখবেন 960 পিক্সেল। সো এখন আপনি চিন্তা করতেছেন, না ভাইয়া আমার যেহেতু 1200 পিক্সেল জায়গা যেহেতু বেশি, আমি ওর একটু জায়গা বাড়ায় দিব। যেমন এই যে আমরা এখানে লিখে রাখছিলাম, ওই জন্যই আমাদের এক্সট্রা লার্জ, লার্জের উপরে এক্সট্রা লার্জ। সো এইখানে ওকে জায়গা দেওয়া হয়েছে হচ্ছে কত, 1140 পিক্সেল। এই ভ্যালুটা কপি করেন,
আমরা এখন একটু মিডিয়া কুইরিতে চলে যাব। এই যে মিডিয়া কুইরি, মিডিয়া কুইরিতে কি হয়, স্ক্রিন ধরে ধরে হচ্ছে লেআউটটাকে মেনটেন করা যায়। সো এই যে কন্টেইনারটা এখন বর্তমানে 1200 পিক্সেল বা এক্সট্রা লার্জ যে স্ক্রিন আছে, এক্সট্রা লার্জ এই স্ক্রিনের জন্য আমরা একটু মেনটেন করব। এই কোডটাকে কপি করেন, এখানে কপি করে এখানে বসান। মিডিয়া কুইরিতে সব কিছু বসে না। মিডিয়া কুইরিতে কতটুকু হয়, যতটুকু পরিবর্তন ঠিক ততটুকু। আমার পরিবর্তন কতটুকু দরকার দেখেন, আমার বর্ডারে কোনো দরকার নেই এখানে। আমি মিডিয়া কুইরি এবং আমার কি বলে বেজ সিএসএস বা স্টাইল ডট সিএসএস দুইটা মেইনটেইন করে আমরা কাজ করি। এইখানে এই যে আমরা যখন স্টাইল ডট সিএসএস এ কাজ করি তখন হচ্ছে একবারে কোড যে লেআউটের যা যা কোড সেগুলো থাকে, পরবর্তীতে সেই কোড থেকে স্ক্রিন অনুপাতে যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো নিয়ে কিন্তু আমরা বসায় থাকি হচ্ছে মিডিয়া ডট সিএসএস এর ভেতরে। এখন আবার 1200 পিক্সেল একটা স্ক্রিনে আমার লেআউটটা চেঞ্জ দরকার। সরি, আমি ভুল জায়গা বসেছি। ওকে, সো এইটা হচ্ছে আমার 1200 পিক্সেলের স্ক্রিন সাইজের ভিতরে যে জায়গাটা। মিডিয়া কুইরিতে এসে দেখেন 1200 থেকে 1399 এই জায়গায় চলে আসবো। চলে এসে আমাকে কি করতে হবে, আমার এই স্ক্রিনের জন্য যতটুকু কোড পরিবর্তন করা দরকার ততটুকু হচ্ছে আমি রাখবো, বাকি কিছু আমি নিব না। বাকি যা যা আছে সবকিছু হচ্ছে নিবে কই থেকে, ইনহেরিট করবে আমার এই স্টাইল ডট সিএসএস থেকে। শুধুমাত্র আমার মিডিয়া ডট সিএসএস এর যতটুকু পরিবর্তন দরকার ততটুকু পরিবর্তন স্ক্রিন অনুপাতে আমি এখানে এসে বসাবো। সো কার উপরে কাজ করবো, কন্টেইনার উপরে। কি কাজ করব, ও ও আছে হচ্ছে ধরেন বেস ধরে আমরা ওরে করছি যে লার্জ স্ক্রিনে তুমি 960 থাকবা, ওকে ও 960 আছে। বাট যখন এক্সট্রা লার্জে আসবো তখন আর এক্সট্রা লার্জে ও কি থাকবে না, ও থাকবে না 960, ও তখন হচ্ছে 1040 পিক্সেলে চলে আসবে। এবার আপনি এখানে হচ্ছে ওকে 1040 পিক্সেল দেন। এখন এই কোডটা না কেটে দিবে ও। কেটে দিয়ে যখনই আপনি চলে আসবেন এক্সট্রা লার্জে তখন এক্সিকিউট করবে 1140 পিক্সেলের স্ক্রিন সাইজ। আমরা যদি পেজটা একটু রিলোড দিই, দেখেন বর্তমানে 960-এর ভিতরে আছেন, তো পেজটা রিলোড দেন। দেখেন আরো কিন্তু হচ্ছে লেফট রাইট থেকে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে আমি চলে আসছি। এই যে লেফটে এবং রাইটে অনেকটা জায়গা হচ্ছে আমার কন্টেন্ট সরে গেছে, অনেকটা জায়গা নিয়ে নিছে আরো। সো ডিফল্ট যেটা ছিল এখন সেটা সে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে আমি বর্তমানে হচ্ছে যে স্ক্রিনে আছি সেই স্ক্রিন অনুপাতে আমি ওকে যেটা দিছি সেটা হচ্ছে সে নিজেকে রান করবে। বাকি বাকি এতটুকু পার্টের কোনো কিছু দরকার কিনা, যদি পরিবর্তন করেন দরকার হবে, যদি পরিবর্তন হবে না মানে পরিবর্তন না করেন দরকার হবে না। বা যদি হচ্ছে মনে করেন পরিবর্তন না করেন তাহলে ডিফল্ট যা লেখছেন সেটা পাবে। যেমন আমি যদি কন্টেইনারের কথা চিন্তা করি, কন্টেইনারে যে মার্জিন জিরো অটো ডিফল্ট পাইছে, এগুলো বাকিগুলো হচ্ছে সব ইসে ডিফল্ট পাইছে। বাট যতটুকু পরিবর্তন ছিল স্ক্রিন অনুপাতে সেই পরিবর্তনটা কিন্তু ঠিকই আমার মিডিয়া কুইরির সাহায্যে ম্যাচ করে কি করতেছে, কাজ করতেছে। সো এখন যদি আবার হচ্ছে এর থেকে বড় স্ক্রিনে যাই 1024, সেই স্ক্রিনে আবার দেখেন নিজের জন্য ও জায়গা রাখছে কিন্তু কত, 960। কারণ কি, কারণ হচ্ছে এই যে সবচেয়ে বড় স্ক্রিনটাতে নিজে ওর জন্য কিছু বলি নেই। আসেন এটা একটু মেনটেন করি। এখানে এসে ওকে বলে দিব যে এক্সট্রা এক্সট্রা লার্জ স্ক্রিনে তুমি নিজের জন্য 1320 পিক্সেল পরিমাণে জায়গা রাখবে। এই যে বলে দিলাম না, ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিয়ে খেয়াল করে দেখেন নিজের জন্য এখন জায়গা রাখছে হচ্ছে 1320। ওকে, তার মানে আমাদের এক্সট্রা এক্সেল লার্জে নিজের জন্য 1320 পিক্সেল পরিমাণে জায়গা রাখা হয়েছে। আমাদের এক্সেল লার্জের ভিতরে নিজের জন্য 1140, লার্জটাকে আমরা বেস ধরে কমন ধরে করছি। ওকে কিচ্ছু বলি নাই, সমস্যা নাই। কেন সমস্যা নাই, কারণ হচ্ছে যে ডিফল্ট সিএসএস থেকে হচ্ছে ওর পার্টটা এখানে পেয়ে যাবে। আর উপরের দুইটা স্ক্রিনে আমরা স্ক্রিন সাইজ অনুপাতে যেহেতু জায়গা বেশি, আমরা আমাদের কন্টেইনারটা জায়গা বড় করার জন্য একবারে বেস যেটা ছিল সেটা দিতে চাই নেই, পরিবর্তন করতে চাইছি। পরিবর্তিত কোডটা আমরা এখানে শুধুমাত্র বসায় দিব। সো ফার আমরা যদি এই যে বড় স্ক্রিনগুলোতে যাই ওই অনুপাতে আমরা দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের লার্জ স্ক্রিন, লার্জ স্ক্রিনে সে 960 পাইতেছে। এখন চলে গেছি এক্সট্রা লার্জে সে হচ্ছে 1140 পাইতেছে। আর এরপরে হচ্ছে এর থেকে বড় যে 1440 সেটাতে হচ্ছে নিজের জন্য 1320 পিক্সেল পরিমাণে জায়গা নিছে এবং জায়গা নিয়ে আমার কন্টেন্টগুলোকে সে দেখাচ্ছে। আসেন ভাইয়ারা, আসল চমক এখন শুরু হবে এমডি স্ক্রিনে। এমডি স্ক্রিন আমরা একটু যাই। হ্যাঁ, এমডি স্ক্রিনে কিন্তু আমরা লেআউট কিছু করি নাই, এটা কিন্তু লেআউট করা হয়নি। সোফার এটা কিন্তু পারফেক্ট লেআউট না। এখন এমডি স্ক্রিনে একটু কাজ করবো। এলজিতে দরকার নেই, এমডিতে আসেন। এমডিতে কন্টেইনারটাই পরিবর্তন হবে তো আগে। সো কন্টেইনার একটা কোড নিয়ে আমি এখানে বসাই, আরো কতটুকু জায়গা পাবে সেটা একটু দিই। মিডিয়ামেও জায়গা পাবে হচ্ছে 720 পিক্সেল পরিমাণে। ওকে 720 পিক্সেল দিয়ে দিব। আপনার যদি মনে হয় না ভাই আর একটু কম দেন, হ্যাঁ আপনি যদি লেআউট করেন আপনি তো দিতেই পারেন। ধরেন আমি ওকে দিলাম যে হচ্ছে তুমি কন্টেইনার মিডিয়াম স্ক্রিনে তুমি নিজের জন্য 700 পিক্সেল জায়গা রাখবা। ওয়েবসাইটে এসে একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন আমরা বর্তমানে মিডিয়াম স্ক্রিনে আছি। মিডিয়ামে সে নিজের জন্য জায়গা নিচ্ছে হচ্ছে 700 পিক্সেল পরিমাণে। হ্যাঁ, বাকি জায়গাটা লেফট থেকে রাইট থেকে দিয়ে সমান পরিমাণে ভাগ করে দিয়ে কন্টেন্ট মাঝখানে আছে। এবার আমরা একটু কন্টেন্টের উপরেও কাজ করব। আমি চাইতেছি না আমার এই মিডিয়াম স্ক্রিনে 4টা আইটেম পাশাপাশি থাকুক, আমি চাইতেছি দুইটা দুইটা করে পাশাপাশি আসবে। তার মানে এখানে কিন্তু আরেকটা বিষয় অ্যাড হচ্ছে মিডিয়া কুইরিতে। আমরা ওকে মেনটেন করছিলাম ইমেজ আইটেম থেকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কাজ হবে মিডিয়াতে, মিডিয়াম স্ক্রিনে। সো মিডিয়াম স্ক্রিনে এসে ওকে ধরেন,
আমি সম্পূর্ণ কোডটাই কপি করে এখানে নিয়ে আসি, যতটুকু পরিবর্তন দরকার সেটা হচ্ছে পরিবর্তন করবো এখন। এইখানে না আমার সবকিছু দরকার নেই, আমার শুধুমাত্র দরকার হচ্ছে এই উইথটা মেনটেন করা। একটু আগে আমরা ওকে 25% করে মেনটেন করতাম, এখন আমরা বলবো যেহেতু হচ্ছে পাশাপাশি দুইটা আইটেম করে থাকবে, এখন আমি ওরা বললাম তুমি এখন 50% করে থাকো। ওয়েবসাইটে আসেন, পেজটা দিয়ে দরকার। একটু খেয়াল করেন ভাইয়ারা, মিডিয়াম স্ক্রিনে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা করে করে আইটেম পাশাপাশি। আমরা যদি এর থেকে বড় স্ক্রিনে যাই, 4টা আইটেম করে করে পাশাপাশি। এর থেকে যখনই ছোট স্ক্রিনে চলে আসবো, মিডিয়ামে চলে আসবো, তখন দুইটা আইটেম করে পাশাপাশি। ভাইয়ারা আপুরা, আপনারা কি এই পার্টটা বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে এই পার্টটা বুঝাইতে পারছি কিনা? এই যে স্ক্রিন অনুপাতে আমরা কিন্তু মানে স্ট্যান্ডার্ড স্ক্রিন সাইজ বা ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো দেখে সেগুলো বুঝে আমরা কিন্তু আমাদের পার্টগুলো, আমাদের কাজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা মেনটেন করে ফেলতে পারতেছি। আপনাদের যারা বিগিনার, আপনারা যারা আসলে শুরুর দিকে কাজকর্মগুলো করেন, আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয় হচ্ছে এই ৩টা পার্টে, যে লেআউট কিভাবে করবো ভাইয়া? লেআউট করতে গেলে এখন কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করবো ভাইয়া? আর তার পাশাপাশি হচ্ছে আরেকটা আপনাদের কনসেপ্টের সমস্যা থাকে যে ভাইয়া মিডিয়া কোয়েরি জিনিসটা কি? এটা তো আমরা বুঝি না, বা ব্রেক পয়েন্ট, হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে? আমি এই ৩টার সমন্বয়ে আজকে একবারে বলতে পারেন যে ভেঙে একবারে HTML CSS দিয়ে আপনাদেরকে এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ? এখন বলতে পারেন ভাইয়া তাহলে নিচের স্ক্রিনে কি করবো? হ্যাঁ, নিচের স্ক্রিনে আরো আপনি এই ফর্মুলাটাই আপনি ফলো করবেন। যেমন ধরেন এর থেকে ছোট স্ক্রিন কোনটা? এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জের না এখানে কোনো বাটন দেওয়া নাই। সরি, এক্সট্রা লার্জ না, সরি ভুল বলছি। এখানে হচ্ছে বাটন একটা স্ক্রিনের, একটা না ২টা স্ক্রিনের মিসিং। যেমন একটু আগে দেখছিলেন না ১২০০ পিক্সেল লিখে রান করছিলাম। এটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। এই স্ক্রিনের একটা বাটন মিসিং। আরেকটা বাটন মিসিং হচ্ছে আমাদের স্মলের বাটন মিসিং। স্মল হচ্ছে ৫৭৬ থেকে শুরু, তো আপনারা এই জায়গাটায় এসে ৫৭৬ লিখে রান করবেন। দেখেন ৫৭৬ যেহেতু কিচ্ছু ডিফাইন করিনি, ৪টাই হচ্ছে আইটেম আসে, তাই না? এবং আমার হচ্ছে কন্টেইনার বা ইত্যাদি ইত্যাদি এগুলোর অবস্থা ভালো না। চলেন এবার এইটাকেও একটু মেনটেন করবো। আমি এটাকে কপি করে নিয়ে চলে যাই ভাইয়ারা, হ্যাঁ? তাহলে মানে এই একই কাজ হবে তো, সো একটু সহজ করার জন্য কপি পেস্ট করলাম। স্মলে ৫৪০ পর্যন্ত রাখছে ওরা। চলেন আমরাও স্মলে বলি যে তুমি জায়গা রাখো নিজের জন্য ৫৪০, বা মনে হয় যে না ভাই আরেকটু জায়গা দিব, ওকে দেন, আপনার ইচ্ছা। আমি বললাম যে ঠিক আছে ৫২০ পিক্সেল পরিমাণে জায়গা দাও। আর আপনি চাইতেছেন স্মলেও পাশাপাশি ২টা আইটেম রাখবেন। সো এই যে ওদেরকে হচ্ছে বলে দেন উইথ 50%। ওয়েবসাইটে সেটি লোড দেন। আমরা যদি একটু ধরি কন্টেইনারটা দেখেন, এইখানে কিন্তু হচ্ছে ও স্মলের ভেতরে, স্মলের টোটাল স্ক্রিন সাইজটা হচ্ছে লেফট থেকে রাইট পর্যন্ত ৫৭৬ পিক্সেল। তার ভিতরে নিজের জন্য হচ্ছে ও ৫২০ পিক্সেল পরিমাণে জায়গা রাখছে। এবং এই ৫২০-এর ভেতরে এখানে লেফট থেকে এই এতটুকু ৫২০, এটা ৫২০ হইলেও ভিতরের যে আইটেমগুলো তার জন্য 100%। আর এই যে এই পুরোটা 100% হয়েছে, আর এই 100%কে আমরা আবার ভাগ করে করে আমি কি করছি 50-50% করে দিছি। এখন আপনার যদি মনে হয় না ভাই আমি 50 দিব না, চলেন অন্য আরেকটা স্ক্রিনে দেখাই, সেটাতে আবার 50 দিলাম না। এক্সট্রা স্মলে চলে গেলাম। এক্সট্রা স্মলের জন্য ৩২০-এর বাটনটা ধরেন। ৩২০-এর বাটনটা ধরে এক্সট্রা স্মলের জন্য কতটুকু জায়গা দেওয়া যেতে পারে? ওরা বলতেছে এক্সট্রা স্মলে আর জায়গা বেশি নাই, তুমি 100%ই দাও। আমি এইখানে তাহলে 100% দিতে চাইলে এখানে জাস্ট বলে দিবেন 100%, মানে কন্টেইনার এই স্ক্রিনে 100% জায়গা নিয়েই থাকবে। আর তার ভেতরে আমার যে ইমেজগুলো, একেকটা ইমেজ সম্পূর্ণ জায়গা নিয়ে দেখাবো। কারণ এখানে আসলে হচ্ছে পাশাপাশি ২টা আইটেম দেখাইলে ভালো লাগবে না। এখানে বললাম যে একটা আইটেমই দেখাবো। ওয়েবসাইটে আসেন, পেজটা একটু রিলোড দেন। দেখেন এই যে চলে আসছে আমার একটা আইটেম। সম্পূর্ণ জায়গা নিয়ে নিছি, যেহেতু লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা নিছে। এখন আপনার যদি মনে হয় না ভাইয়া আমি সম্পূর্ণ জায়গা নিব না, আমি 95 নিব, ভাই আপনার কেউ মানা করবে না। এই যে 95 আপনি যে নিছেন, বাকি জায়গাটা সে মার্জিন 0 অটো করবে, মাঝখানে হচ্ছে আপনার এই 95% এর আইটেমটাকে রাখবে। ওয়েবসাইটে আসেন, এসে পেজটা একটু রিলোড দেন। এই যে খেয়াল করে দেখেন আমি বর্তমানে ওকে 95% ধরছি এই যে কন্টেইনারটাকে। সো কিছুটা জায়গা সে লেফট থেকে রাইট থেকে ছেড়ে এই যে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসছে। আর তারপরে যদি আপনার মনে হয় না আপনি ইমেজ আইটেম পাশাপাশি হচ্ছে ২টা দেখাবেন, আপনি এটাকেও 50% রাখতে পারেন, বাট দেখতে ভালো লাগবে না। এই যে এরকম পিচি পিচি হয়ে গেছে, এখানে হচ্ছে পাশাপাশি ২টা আইটেম এটার জায়গা না, এইখানে 100%ই রাখেন। মানে একটা করে আইটেম দেখাবো, এই যে একটা আইটেম করে করে দেখা যাচ্ছে। আমার মনে হয় লেআউটের এই পার্টটা আপনাদের সাথে আমি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। ওকে ভাইয়েরা পুরা, সো ভিডিওটা তো এখানেই থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখবেন আপনারা, ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা লাইক শেয়ার হচ্ছে একটু দিয়ে দিবেন। শেয়ার দিলে যেটা হবে যে আপনার মতন যারা আছেন তারাও ইনশাআল্লাহ হচ্ছে এই টাইপের আইটেমগুলোর সাথে আরো ভালো পরিচিত হইতে পারবেন, আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর ভাইয়ের আপুর আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমার ইনশাআল্লাহ অফলাইন এবং অনলাইন ২টা কোর্স ফিজ থেকে একসাথে আসতেছে ঈদের পরে।
সো আপনাদের যারা পরিচিত আছে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে এনরোল করতে চান, যারা হচ্ছে আগ্রহী আছেন, তারা নিঃসন্দেহে কোর্সটাতে হচ্ছে জয়েন করতে পারেন। এবং যারা আজকে লাইভটার ক্লাসটা দেখলেন এবং দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ আমরা জয়েন করব, তারা যেটা করতে পারেন, আমাদের কমিউনিকেশন টিম আছে বা হচ্ছে আমরা যারা মেন্টর আছি, তারা সরাসরি হচ্ছে আমাকেই নক দিয়েন। আমি আপনাদেরকে হচ্ছে আরো যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু থাকে, সেগুলো ইনশাল্লাহ হচ্ছে ক্লিয়ার করে দিব। আর কি বলে, ইনশাল্লাহ মানে ঈদের পরেই হচ্ছে ক্লাসটা শুরু হবে। অফলাইন এবং অনলাইন দুইটা হচ্ছে ক্লাস হবে, মানে দুইটা আলাদা দুইটা ব্যাচ। অফলাইন ব্যাচের ক্লাস হবে শুক্রবারে, সরি ভুল বলছি, অফলাইন ব্যাচের ক্লাস হবে শনিবারে দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত। আর অনলাইন ব্যাচ এটা সপ্তাহে ২ দিন ক্লাস হয়। অনলাইন ব্যাচের ক্লাস হবে শনিবার এবং বুধবার রাত্রে ৮টা থেকে ১০টা পর্যন্ত। শনি বুধ রাত্রে ৮টা থেকে ১০টা। দোয়া করবেন আপনারা আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে, মানে আমাদের সবারই পরিশ্রমগুলোকে আল্লাহ যাতে কবুল করেন, আমাদের এই কাজগুলোকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। হালাল ইনকামটা যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমরা হারাম থেকে বাঁচবো। ওকে? হারাম যতই হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, আমরা এটার ভিতরে যাব না ভাইয়েরা পুরা, ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আমরা কি এই সিস্টেমে লেআউট নিয়ে কাজ করব বা করব কিনা, বা রেসপন্সিভ করার জন্য এটা ব্যবহার করা উচিত হবে কিনা? আহ, এই প্রশ্নটার উত্তরে আমি যেটা বলবো, আপনারা যারা চিন্তা করতেছেন ভাইয়া আমরা একবারে র এইচটিএমএল সিএসএস দিয়েই কাজ করব, তাদের জন্য আজকে যা দেখাইছি পুরোপুরি এই সিস্টেমই তারা কাজ করবেন। আর যারা চিন্তা করতেছেন না ভাইয়া আমি এসটিএমএল সিএসএস তো আমি পারি, আমি এসটিএমএল সিএসএস এর উপরে ডাইরেক্ট হচ্ছে আমি নির্ভর করে আমি নিজে কাজকর্ম করব না, আমি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। ফ্রেমওয়ার্কে ব্যবহার করার সুবিধাটা কি, কাজগুলো অনেক অল্প সময়ে অনেক দ্রুত করা যায়। এবং ফ্রেমওয়ার্কের ভিতরে অনেক সাপোর্ট কোডিং, এই যে এতক্ষণ ধরে যা করছি না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে। বুটস্ট্র্যাপ যারা ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন বা ব্যবহার করবেন, তারা দেখবেন অলরেডি এখানে ইমপ্লিমেন্ট করে রাখছে ওরা, মানে করে রাখছে ওরা। সো এত কষ্ট করে যদি আপনি আপনি কাজকর্ম করতে না চান, তখন হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি বুটস্ট্র্যাপকে ব্যবহার করতে পারেন। সো বুটস্ট্র্যাপ আপনার কাজটাকে অর্ধেক কমায় দিবে। আবার বলতেছি, সো ফ্রেমওয়ার্ক যদি ব্যবহার করতে চান, তাহলে আপনার হচ্ছে এখানে অর্ধেক পরিশ্রম কমে যাবে। আর যদি কেউ ফ্রেমওয়ার্ক ব্যবহার না করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে এই যে আজকের ক্লাসে যা দেখালাম, এটা জিরো থেকে আপনাকে পুরোটা মেনটেন করতে হবে। তবে আপনি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন আর ফ্রেমওয়ার্ক ব্যবহার না করে আপনি যাই করেন, আপনাকে কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আজকের এই সেশনটা ছিল হচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার একটা সেশন। এসটিএমএল সিএসএস এবং মিডিয়া কোয়েরি বা ব্রেক পয়েন্ট ব্যবহার করে কিভাবে একটা লেআউটকে ইজিলি মেনটেন করা যেতে পারে, সেই পুরো কনসেপ্টটা আমি এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আজকে এই পর্যন্তই রাখতেছি ভাইয়ারা পুরা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের শিখবে সবার জন্য। শিখবে সবাইতে আমরা কাজ করতেছি আপনাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, আমরা কাজ করতেছি আপনাদের উন্নতির জন্য, আপনাদের উন্নয়নের জন্য। আর এটা শুধুমাত্র হচ্ছে মেন্টররা যদি চিন্তা করে যে স্টুডেন্টের উন্নয়নের জন্য, উন্নতির জন্য তারা খাটবে দিনরাত, কোনো লাভ হবে না যদি না স্টুডেন্ট এন্ড থেকে হচ্ছে আমরা হেল্প না পাই। সো আপনাদের দায়িত্ব কি, আপনাদের যে ক্লাসগুলো হয়, আমরা যে ক্লাসগুলো নেই, আমাদের এই ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা সাবমিট করবেন এবং কোনো রকমের কোনো ক্লাস মিস করবেন না। সবচেয়ে সমস্যা হয় কোন জায়গাটায় জানেন, স্টুডেন্টরা যখন ক্লাস মিস করে, এর থেকে বড় প্রবলেম আর কোনোটা হয় না। একটা স্টুডেন্ট যখনই ক্লাস মিস করে, তখনই সে হচ্ছে আস্তে আস্তে ডিমোটিভেটেড হইতে থাকে। কেন? ওই যে ক্লাস মিস করছে, ওই ক্লাসটার যে ইম্পর্টেন্ট টপিকগুলো মেন্টর তাকে যেটা বুঝাই দিত, ক্লাসে যেটা বুঝাই দিছে, সেই বিষয়টা সে মিস করছে। বাসায় বসে সে হচ্ছে ভিডিওটা দেখেছে, কাজ করবে, সেই কাজটাও সে হচ্ছে করে না। এবং আস্তে আস্তে এই গ্যাপটা তার ভেতর হচ্ছে ফ্রাস্ট্রেশন তৈরি করে ফেলে, এবং ফ্রাস্ট্রেশন খুব খারাপ জিনিস। সো যদি কারোর কোনো ক্লাস মিস হয়ও, আপনারা অবশ্যই মেন্টরকে জানাবেন, আপনারা ক্লাস মিস দিবেন না, আপনারা রেগুলার বেসিসে ক্লাস করবেন। কি বলে এসডব্লিউ এবং হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। প্রত্যেকটা পার্ট এগুলো এক একটা আপনাদের জন্য এক একটা অ্যাসেট। আজকে এই পর্যন্তই রাখতেছি, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।